নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আম্রপালি উপন্যাসের চতুর্থ পর্ব। ওসি জয়ন্ত চৌধুরী ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমাকে তুমি বলবেন স্যার, আমিও ওই কলেজেরই ছাত্র। 10 বছর আগে পাশ করে বেরিয়েছি। তবে আমি ছিলাম আর্টস বিভাগে, তাই আপনি আমাকে চিনতে পারছেন না। তালুকদার বললেন, তাহলে তো ব্যাপারটা সহজ হয়ে গেল। আমরা সবাই একই কলেজের। আমার সঙ্গে যে দুজন এসেছে এরা দুই ছাত্র নেতা। বলুন স্যার, আমি কি করতে পারি? কলেজের 3টি ছাত্রকে তোমার পুলিশ তুলে এনে হাজতে পুরেছে। বাধা দিয়ে ওসি বললে, কলেজের ভিতর থেকে? না না, কলেজ স্ট্রিটের ট্রাম রাস্তা থেকে, গেটের সামনে থেকে। তাদের কি অপরাধ? কেন তাদের অ্যারেস্ট করা হলো? রাউডিজম স্যার, সরকারি সড়কের উপর দাঁড়িয়ে মারামারি করা। আমরা এসেছি তাদের জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে। নিয়ে যান, আপনি যদি তাদের শনাক্ত করেন এবং পার্সোনাল বন্ড দিতে রাজি থাকেন। তবে একটা কথা, পার্সোনাল বন্ডে তাদের মাত্র 24 ঘন্টার জন্যই হাজতের বাইরে রাখতে পারবেন। কাল সকাল 10টার সময় একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে পুনরায় ওদের জামিন নিতে হবে। সেখানে আমি নিজে উপস্থিত থাকব। জামিন নেবার জন্য কোথায় যেতে হবে তাও আমি বলে দেব। তালুকদার বললেন, জয়ন্ত, একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, এটাই কি তোমার কাছে কলকাতা শহর প্রত্যাশা করে? কলেজের একটা মেয়েকে সর্বসমক্ষে কয়েকজন অ্যান্টি সোশ্যাল অপহরণ করে নিয়ে গেল, আর তুমি তোমার কর্তব্য শেষ করলে কলেজের কয়েকটা নিরীহ ছেলেকে গ্রেপ্তার করে, যারা নিরুপায় হয়ে মাঝ সড়কে আর্তনাদ করছিল অথবা পরস্পরের সঙ্গে ঝগড়া মারামারি করছিল। জয়ন্ত নড়ে চড়ে বসল, বলল, অ্যাবডাকশনের কথাটা আমিও শুনেছি স্যার, বাট ইটস জাস্ট আ হেয়ারসে, শোনা কথা। কেউ থানায় এসে লিখিত এজাহার দেয়নি যে কলেজের একটি মেয়েকে সর্বসমক্ষে অ্যাবডাক্ট করা হয়েছে। তালুকদার রুখে ওঠেন, অ্যাজ ইফ কোনো একজন থানায় এসে লিখিত এজাহার দিয়ে গেছিল যে এই পটল বাবু আর রহিম রাস্তায় মারামারি করছিল অথবা পুলিশের নিষ্ক্রিয়তায় আর্তনাদ করছিল। জয়ন্ত নীরব রইল। একটু পরে বলল, ইজ দ্যাট অল স্যার? আপনি ওই 3 জনকে জামিনে খালাস করিয়ে নিয়ে যেতে চান পার্সোনাল বন্ডে, তাই তো? হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু সেখানেই শেষ নয়। ওই সঙ্গে আমি এফআইআর লিখে যেতে চাই ওই অ্যাবডাকশন কেসটার। কলেজের গেট থেকে কলেজের একটি ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একটা অ্যাম্বাসাডার গাড়িতে তুলে নিয়ে গেছে কয়েকজন অ্যান্টি সোশ্যাল। আপনি কি প্রত্যক্ষদর্শী? না, তবে 3টি প্রত্যক্ষদর্শী আমার কাছে স্বীকার করেছে। তাদের সঙ্গে করে আনলেন না কেন স্যার? প্রয়োজন বোধ করিনি। আমি শুধু এসেছি এফআইআর লজ করতে। যারা প্রত্যক্ষদর্শী তাদের নাম ঠিকানা আমি জানাবো। যদি তুমি মনে করো ট্যাক্স পেয়ারদের স্বার্থে তোমার এনকোয়ারি করা উচিত, তাহলে তুমি গিয়ে তাদের এজাহার নেবে। যে মেয়েটি অ্যাবডাক্টেড হয়েছে তার নাম কি? কৃষ্ণা সেন, 3rd ইয়ারের স্টুডেন্ট, হাতিবাগানের কাছে থাকে। পুরো অ্যাড্রেস এফআইআরে জানাবো। আচ্ছা, যারা অ্যাবডাক্ট করেছে তাদের কারোর নাম কি আপনি প্রত্যক্ষ জ্ঞানে জানেন? না, পরোক্ষ জ্ঞানে জানি। আমার কাছে প্রত্যক্ষদর্শীরা স্বীকার করেছে তাই জানি। কি নাম? লালটু অথবা লাল্লু ওস্তাদ। জয়ন্ত টেবিলের ওপর একটি কাগজ চাপা নিয়ে অহেতুক কিছুক্ষণ নাড়াচাড়া করল। তারপর বলল, এক্সকিউজ মি স্যার, এটা কি একটা পজিটিভ অ্যাকিউজেশন হলো? গোটা নামটা বলতে পারছেন না, উপাধিটা জানেন না, এমনকি নামটাও জানেন না ভালো করে। তালুকদার সাহেব সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, কোনো মফস্বল কলেজের পার্স কোর্সে পাশ করা গ্র্যাজুয়েট হলে তোমার অভিযোগটা ধোপে টিকত জয়ন্ত।
কিন্তু তুমি যে কলেজের ছাত্র তাতে আমি আশা করেছিলাম এটাই যথেষ্ট ক্লু। আমি আশা করেছিলাম তুমি তোমার এলাকার অ্যান্টি সোশ্যালদের চেনো। এনিওয়ে, তুমি যদি সন্দেহজনক এই পাড়ার কয়েকটি অ্যান্টি সোশ্যালকে অ্যারেস্ট করতে পারো তাহলে আইডেন্টিফিকেশন প্যারেডে আমার দুটি ছাত্রী এবং একটি ছাত্র অপরাধীকে চিহ্নিত করে দেবে। তখন জানা যাবে তার প্রকৃত নামটা কি। আমি তো এখানে কোনো লোকের নামে পজিটিভ অ্যাকিউজেশন করতে আসিনি, এসেছি একটা অভিযোগ জানাতে। একটা অপরাধ সংগঠিত হয়েছে সেই তথ্য লিপিবদ্ধ করতে। বাকি কাজ তোমার। জয়ন্ত তবুও ইতস্তত করে বললে, আপনি কি এফআইআরে ওই লালটু বিশ্বাসের নামটা উল্লেখ করতে চান? বিশ্বাস? লালটু বিশ্বাস? ওসি মনে মনে জিহ্বা দংশন করল কিনা তা দেখতে পেলেন না, কিন্তু তার সামলে নেবার ব্যর্থ প্রয়াসটা অনুভব করলেন। ওসি বললেন, আপনি তো বললেন লালটু না কি যেন বিশ্বাস। না না, আমি তো বিশ্বাস উপাধিটা বলিনি, তবে এফআইআরে এবার লিখব। আমার বিশ্বাস ওর উপাধিটা এতক্ষণে জানা গেছে। ঠিক ওই সময় টেলিফোনটা বেজে ওঠায় বিড়ম্বনার হাত থেকে রেহাই পেল জয়ন্ত। তুলে নিয়ে আত্মঘোষণা করল, তারপর একতরফা অনেকগুলি কথা বলে গেল। তালুকদার সাহেব প্রথম দিকে খেয়াল করেননি। ওর মনে হয়েছিল জয়ন্তর কোনো উপরওয়ালা পুলিশ অফিসার কথা বলছেন, কারণ প্রায় প্রতি বাক্যের শেষেই জয়ন্ত স্যার বলছিল। হঠাৎ সচেতন হয়ে উঠলেন যখন জয়ন্ত টেলিফোনে বললে, না স্যার, ঠিক এখনই যেতে পারছি না, আমি একটা এফআইআর লেখাচ্ছি। আগে হ্যাঁ, ওই কলেজের কেসটা নিয়েই। ইয়েস স্যার, কলেজের একজন প্রফেসর এসেছেন ওদের জামিনে ছাড়িয়ে নিতে। তারপর অনেকক্ষণ কি যেন শুনে গেল। শেষে টেলিফোনের মাউথপিসে হাত চাপা দিয়ে প্রফেসর তালুকদারকে প্রশ্ন করে, মহিমবাবু লাইনে আছেন, আপনি কি স্যার ওর সঙ্গে এই কেস নিয়ে কথা বলতে চান? মহিমবাবুটিকে? তাপস ওর কর্ণমূলে বললে, মহিম হালদার স্যার, স্ট্যান্ডিং এমএলএ। তালুকদার হাতটা বাড়িয়ে দিলেন। জয়ন্ত টেলিফোনে ও প্রান্তবাসীকে বললে, নিন স্যার, এবার প্রফেসর তালুকদারের সঙ্গে কথা বলুন। ওর হাত থেকে রিসিভারটা নিয়ে তালুকদার বললেন, নমস্কার, তালুকদার বলছি। নমস্কার নমস্কার, কিন্তু এসব কি হচ্ছে প্রফেসর তালুকদার? আপনাদের কলেজটা যে একবারে অ্যান্টি সোশ্যালের আড্ডা হয়ে উঠেছে। বলছেন, কিন্তু ঘটনাটা ঘটেছে কলেজ ক্যাম্পাসের বাইরে এবং অপরাধী কলেজের ছাত্র নয়। না না, অপরাধটা কে করেছে তা তো এখনই বলা যাচ্ছে না, কিন্তু জয়ন্ত যে বলল 3-3টে ছেলেকে রাউডিজমের জন্য ধরে এনেছে। আগে না, আমি সেই কেসটার কথা বলছি না, আমি বলছিলাম অ্যাবডাকশনের কেসটার কথা। অ্যাবডাকশন? গুড হেভেন্স, অ্যাবডাকশন কখন হলো? কে? কোথায়? আপনি বরং ওসির সঙ্গেই কথা বলুন। যন্ত্রটা উনি হস্তান্তরিত করেন। জয়ন্ত সংক্ষেপে ওকে ব্যাপারটা জানালো, অপহৃত মেয়েটার নাম জানালো, 3 জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর কথাও জানালো। কিন্তু তালুকদার সাহেব এজাহারে যে নামটা লিখবেন বলে কথা দিয়েছেন তার নামোল্লেখ করল না। ওপ্রান্তবাসীর কথা শোনা গেল না। জয়ন্ত শুনে নিয়ে কথা মুখে হাত চাপা দিয়ে পুনরায় বললে, উনি আপনার সঙ্গে আরেকবার কথা বলতে চান। অল রাইট, দাও। যন্ত্রটা আবার হাত বাড়িয়ে গ্রহণ করলেন। মহিম হালদার ওকে অনুরোধ করলেন একবার তার বাসায় আসতে। ব্যাপারটা গুরুতর, এক্ষুনি ব্যবস্থা করা দরকার। তালুকদার বললেন, আমি একবার মেডিকেল কলেজে যাব এখান থেকে। এখানে যারা আটক আছে তাদের জামিনের ব্যবস্থা হয়ে গেলেই। বাধা দিয়ে মহিম হালদার বললেন, না না, জামিন টামিন নয়, আমি জয়ন্তকে বলে দিচ্ছি ওদের পার্মানেন্টলি ছেড়ে দিতে। পুলিশ ওইসব পেটি কেস চালাবেই না। তাহলে কখন আপনি আসতে পারছেন? অ্যাবাউট 4:30। দ্যাট সুটস মি ফাইন, থ্যাংক ইউ। তালুকদার জয়ন্ত চৌধুরীকে বললেন,
ও ঠিকানাটা? তাপস আর সতীশ প্রায় একসঙ্গেই বলে ওঠে, আমরা চিনি। থানা থেকে বেরিয়ে এসে তালুকদার সাহেব বললেন, ওঠো গাড়িতে। দুজনকে গাড়িতে তুলে নিয়ে ফিরে এলেন কলেজের গেটে। সেখানে এখন কোনো উত্তেজনা নেই। যথারীতি যানবাহন আর পদাতিকের কসরত চলছে। কে কার আগে যেতে পারে কে বলবে? 3-4 ঘন্টা আগে এই রাস্তায় একটা বোমা বিস্ফোরণ হয়েছে, একটি যুবক ছুরিকাহত হয়েছে, আর একটি তরুণের আর্ত কণ্ঠস্বরে ট্রাম রাস্তা মুখর হয়ে উঠেছিল। সর্বসমক্ষে টানতে টানতে দুঃশাসনের দল তাকে টেনে নিয়ে গেছে মরণাতীত যন্ত্রণার নরকে। কলেজ গেটের কাছে এসে উনি গাড়িটা কার্ব ঘেঁষে দাঁড় করালেন। বললেন, আমি একবার মেডিকেল কলেজে যাব, তোমরা কে কি করবে? সতীশ বললে, এখন তো ভিজিটিং আওয়ার নয়, আপনাকে যেতে দেবে। ওখানকার 2-1টা ডাক্তার আমার ছাত্র। সতীশ, তুমি বরং এখানে নেমে যাও, খোঁজ নিয়ে দেখো তো জোয়ারদার এসেছে কিনা। এসে থাকলে তাকে আপ টু ডেট খবরটা জানাও। আর প্রিন্সিপাল সাহেবকেও জানিয়ে দিও যে ছাত্র 3 জন হাজত থেকে ছাড়া পেয়ে গেছে। জামিনে নয়, পুলিশ আর তাদের বিরুদ্ধে কেস চালাবে না, কেমন? সতীশ গাড়ি থেকে নেমে গেল। তালুকদার তাপসকে নিয়ে আবার গোলদিঘিকে পাক মারলেন। 5 দশকের পুরাতন একটি শরবতের দোকানের সামনে এসে গাড়িটাকে থামালেন। উনি নিজে যখন প্রেসিডেন্সিতে পড়তেন তখন এখানে পাশাপাশি 2টি শরবতের দোকান ছিল, প্যারাডাইস আর প্যারাগন। তারই একটা ভগ্নাংশ আজও টিকে আছে। পরন্ত বেলায় এখন খদ্দের নেই। উনি তাপসকে নিয়ে পিছনের একটি বেঞ্চিতে গিয়ে বসলেন। বললেন, তেষ্টাও পেয়েছে, আর তোমার সঙ্গে জরুরি কয়েকটা কথা বলে নিতে চাই। একজন ছোকরা মতো দোকানের কর্মচারী এসে ফ্যানটা খুলে দিয়ে গেল। তালুকদার ওকে 2টো মালাই দিতে বললেন। ছোকরা চলে যেতেই তাপস বলে ওঠে, আমারও একটা প্রশ্ন জানবার আছে স্যার, আপনি অনুমতি দিলে সেটাই আগে পেশ করি। হ্যাঁ করো, প্রশ্ন করতে আর দোষ কি? জবাব দেব কি না সেটা যখন আমার মর্জির উপর নির্ভর করছে। বলো। 3টে কাগজের মধ্যে কটায় লালু বিশ্বাসের নাম ছিল? একটা তো নয়। একটা কাগজে ইংরাজিতে লেখা ছিল LALTU, আর একটিতে লেখা ছিল LALLU, আর 3য় কাগজে নাম জানি না, তবে এই অঞ্চলের কুখ্যাত অ্যান্টি সোশ্যাল, দেখলে চিনতে পারবো। এই কটা কথা গোটা বাংলা হরফে লেখা ছিল। আপনি কি স্যার ওকে দেখলে চিনতে পারবেন? না, অ্যান্টি সোশ্যালদের ছবি সংগ্রহ করা তো আমার বাতিক নয়। তাপস জবাব দিল না, হাসল না পর্যন্ত। তার কাঁধের ব্যাগ থেকে একটা পত্রিকা বার করে একটা পাতা মেলে ধরল। তালুকদার দেখলেন কি একটা ক্লাবের সেটা কালী পুজো সুভিনির। তার প্রথম দিকে গোটা কতক আলোকচিত্র, পূর্ব বৎসরের প্রাক পূজা অনুষ্ঠানের ছবিগুলি গুণীজন সম্বর্ধনার। কয়েকজন প্রখ্যাত খেলোয়াড়, সঙ্গীতজ্ঞ, সাহিত্যিক প্রভৃতিকে দেখা যাচ্ছে পরপর ছবিতে, একই মন্ত্রীমশাইয়ের হাত থেকে স্মারক সম্মান গ্রহণ করতে। প্রতিটি আলোকচিত্রেই মন্ত্রীমশাইয়ের পাঁজর ঘেঁষে একজন স্বাস্থ্যবান যুবক দাঁড়িয়ে আছে, প্রায় দেহরক্ষীর ভঙ্গিতে। তার পরনে জিন্সের প্যান্ট, ঊর্ধ্বাঙ্গে গোলগলা স্পোর্টস গেঞ্জি, মাজায় চওড়া বেল্ট, গোঁফদাড়ি কামানো, মাথায় পাখির বাসার মতো সযত্ন বিন্যস্ত কেশচূড়। তাপস তার তর্জনীটা ওই ছেলেটির বুকের ওপর চেপে ধরে বললে, এই হচ্ছে লালটু বিশ্বাস। দোকানের ছেলেটি 2 গ্লাস শরবত হাতের এগিয়ে এসেছিল। তালুকদার নিঃশব্দে তাপসের হাত থেকে পত্রিকাটি নিয়ে অ্যাটাচি কেসে ভরে ফেললেন। গ্লাস 2টো নামিয়ে রেখে ছেলেটি চলে যেতেই তালুকদার প্রশ্ন করলেন, কৃষ্ণাকে কেন ওরা ধরে নিয়ে গেল তা জানো কি? জানি স্যার, বলছি শুনুন। তাপস ওকে জানালো কৃষ্ণা সেন একজন নামকরা ছাত্রনেত্রী, তাপসদের ইউনিয়নের, ফলে লালটুর পার্টির বিরুদ্ধে। লালটু অবশ্য ছাত্র নয়, সে পার্টি ক্যাডারদের নেতা।
প্রয়োজনে কখনো বা কলেজের ছাত্র রাজনীতিতে অংশ নেয়, যদি কাউকে ধোলাই দেওয়ার প্রয়োজন হয় অথবা হাফিজ করার। কিছুদিন আগে কৃষ্ণার সঙ্গে লালটুর রাজনৈতিক দলের একটা ছেলের বচসা হয়। ওরা দাবি করেছিল ওদের কি একটা ফাংশনে কৃষ্ণাকে গান গাইতে হবে। কৃষ্ণা সম্মত হয়নি। বচসার সময় ওই দলের একটি ছেলে কৃষ্ণার গায়ে হাত দেয় আর কৃষ্ণা তাকে একটা চড় মারে। ফলে একটা হাতাহাতি সূত্রপাত হয়। ঘটনাচক্রে সেই সময় ওরা দলে ভারী ছিল না, মার খেয়ে পালায়। তাপসের আশঙ্কা তারপর ওরা ওদের পার্টি মাস্তান লালটুর শরণ নেয়, তাই থেকেই এই পরিণতি। তালুকদার জানতে চান, কৃষ্ণা যে ছেলেটিকে চড় মেরেছিল তা কেউ দেখেছে? কি বলছেন স্যার? ঘটনাটা ঘটে কমন রুমের সামনে, অন্তত 10-20 জন সাক্ষী আছে। তবে আপনি যেটা ভাবছেন তা হবার নয়। আমি কি ভাবছি? যদি কোনো এনকোয়ারি হয় অথবা আদালতে সাক্ষী দেবার প্রয়োজন হয়, তবে প্রত্যক্ষদর্শী একটাও পাবেন না। ওই মস্তান লালটু বিশ্বাসের ভয়ে? তাপস কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, ওর নামে কতগুলো কেস ঝুলছে তার হিসেব বোধ করি লালটু নিজেই জানে না। প্রয়োজনও হয় না। সেই হিসাব রাখবার জন্য প্রভাবশালী ব্যক্তিরা আইন মোতাবেক মাহিনা করা ব্যবস্থা করেন। একাধিক খুন, ডাকাতি, রাহাজানি এবং রেপ কেসের নায়ক বুক ফুলিয়ে মোটরসাইকেলে চেপে সারা শহর চষে বেড়ায়। গুণীজন সম্বর্ধনার আসরে সেজেগুজে মন্ত্রীমশায়ের পাঁচর ঘেঁষে দাঁড়ায়। ওকে অসংখ্যবার পুলিশ ধরেছে, না ধরে উপায় নেই বলেই ধরেছে, চক্ষু লজ্জার খাতিরে। সংবাদপত্রের হুড়ো খেয়ে যখন ধরতে বাধ্য হয়েছে, কিন্তু প্রতিবারই প্রভাবশালী ব্যক্তিরা কলকাঠি নাড়ায় জামিন পেয়ে বেরিয়ে এসেছে। তারপর আদালতে কেস ওঠে না? আগে না, তারিখের পর তারিখ পড়ে, যতদিন না প্রত্যক্ষ সাক্ষীদের কবজা করা যায়। লোভে পড়ে অথবা ভয়ে তারা সরে দাঁড়ায়। আদালতের হাজার হাজার পেন্ডিং কেসের কিছু সংখ্যা বৃদ্ধি হয় মাত্র। তারপর সবাই সেসব কথা ভুলে যায়। লালটু বুক ফুলিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। তালুকদার সাহেবের মনে হলো, সবাই কি ভোলে? যে মায়ের জোয়ান ছেলেটা হারিয়ে গেল, যে বিধবার স্বামী আর কোনোদিন ঘরে ফিরবে না, তারাও কি ভুলতে পারে? আর ওই হতভাগিনীর দল, যাদের সর্বনাশ করে মস্তান পার্টি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, যারা লোকসমাজে মুখ তুলে আর তাকাতে পারে না, পাছে কেউ পার্শ্ববর্তীর কানে কানে বলে, হ্যাঁ রে, সেই মেয়েটাই তো। ওর মনে পড়ে গেল ভাগলপুর জেলের একটা ঘটনার কথা। কয়েক বছর আগে সংবাদপত্রে পড়েছিলেন, পড়ে শিউরে উঠেছিলেন। জেলে বিচারাধীন 3 জন আসামিকে পুলিশ হেফাজতে অন্ধ করে দেওয়া হয়েছিল। কি নৃশংস কাণ্ড! অবশ্য তার 7 দিনের মধ্যেই অপরাধী পুলিশ ওই যারা অন্ধ করেছিল তাদের সাসপেনশনের অর্ডার এসে যায় উপর মহল থেকে। জেলার স্বয়ং সাসপেন্ডেড। সবচেয়ে অবাক করা খবর, ভাগলপুরের মানুষ ওই আদেশনামার প্রতিবাদ করতে সর্বাত্মক হরতাল করে বসল। কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধ নয়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। স্কুল, কলেজ, আইন আদালত, দোকানপাট সব বন্ধ। কি চায় গোটা ভাগলপুরের মানুষ? ওরা চায় ওই পুলিশ অফিসারদের উপর যে সাসপেনশন অর্ডার দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। কি আশ্চর্য! কেন এমন নৃশংস পুলিশ নির্যাতনের? সাংবাদিক তদন্ত করে জানালেন, বিচারাধীন আসামিদের প্রত্যেকের নামে 10-20টা খুন ও ডাকাতির কেস ঝুলছিল। একজন 20-30-40টা রেপ কেসের আসামি। বিশ্বাস করা কঠিন, তাই না? একটা মানুষ অভাবের তাড়নায় 20 বার ডাকাতের দলে নাম লেখাতে পারে, কিন্তু 20 বার বলাৎকারের বিভৎসতায় গা ভাসানোর বিলাস হয় কেমন করে? খোঁজ নিয়ে দেখো, ওদের ঘরে আছে শয্যাসঙ্গিনী, অথবা যারা অর্থের বিনিময়ে দেহদান করে তাদের সঙ্গে আঁতাত। কিন্তু না, তাতে ওদের তৃপ্তি হয় না। রমণীর আর্তনাদেই ওদের পৈশাচিক তৃপ্তি। বিভৎস ওদের রুচি। যাকে বলাৎকার করবে তার স্বামী, সন্তান অথবা সহোদরকে পিঠমোড়া করে থামের সঙ্গে বেঁধে রাখবে চোখের সামনে। তবেই না মজা, হি হি হো হো।
সাংবাদিক অনুসন্ধান করে জেনেছিলেন ওই 3 জন কুখ্যাত সমাজবিরোধী 10-12 বছর ধরে ভাগলপুরে তাদের অত্যাচার চালিয়ে যাচ্ছে। বিত্তবানেরা, ব্যবসায়ীরা মাস মাস ওদের তোলা দিয়ে যায়, অর্থাৎ মাসিক চাঁদা। বিনিময়ে এরা প্রতিশ্রুতি দেয় ওদের গদিতে, বাড়িতে বা দোকানে এরা ডাকাতি করবে না, ওদের স্ত্রী, কন্যা, পুত্রবধূকে তুলে নিয়ে যাবে না। এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে সবাই মেনে চলতে বাধ্য হয়েছিল অপ্রতিবাদে। পুলিশের কিছু করার ছিল না। হেতুটা সহজবোধ্য। ওই 3 জন কুখ্যাত সমাজবিরোধী ছিল এমন লোকের পোষা গুন্ডা যারা ধরা ছোঁয়ার বাইরে। তারা শাসক সম্প্রদায়ের চূড়ামণি, এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী। শাসক সম্প্রদায়ের ক্ষমতা দখলের লড়াই ভাগারে তারা শকুনির মতো টানাটানি ছেঁড়াছেড়ি করে। এই তথাকথিত দেশসেবক গুন্ডাদের পৃষ্ঠপোষকতাতেই অপরাধজীবীরা জীবনযাত্রা নির্বাহ করে। হ্যাঁ, এরা অপরাধজীবী, নিরুপায় পুলিশের জ্ঞাতসারে অথবা সহযোগী পুলিশের। কখনো কখনো অপরাধজীবীরা হাতে নাতে ধরা পড়েছে, কিন্তু তৎক্ষণাৎ প্রভাবশালী দেশসেবকরা হুমড়ি খেয়ে পড়েছেন, ওরা জামিনে ছাড়া পেয়েছে। জনশ্রুতি ভাগলপুরের জেলের জেলার ছিলেন ভিন্ন জাতের পুলিশ অফিসার। লোভে লালায়িত হওয়া অথবা ভয়ে কুঁকড়ে যাওয়া তার স্বভাববিরুদ্ধ, কিন্তু কিছু করার নেই। অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত জেলার সাহেব নাকি একবার ক্ষেপে উঠে ওদের একজনকে বলেছিলেন, তোকে মেরে এই জেলের ভিতরেই পুঁতে ফেলবো শয়তান। লোকটা ভাগলপুরি দেহাতে খিস্তি মিশিয়ে জবাবে বলেছিল, সেটা তোর হিম্মতে কুলাবে না রে পুলিশের বাচ্চা। জেলের ভিতর আমার মত মানে তোর জরু গরুও ফৌত। তোকে ফাঁসি কাঠ থেকে না ঝুলিয়ে থামবে না ঠাকুর সাহেব। কি বলিস রে ভগলু ভাইয়া? ওর পাপের সাথী ঠাকুর সাহেবের আর একজন পোষা কুত্তা ভগলু অট্টহাসে ফেটে পড়েছিল। বলেছিল, তব শুনলে রে জেলার সাহাব, তোকরা হিসাব है नु कि मेरा 39 কেস हो चुका, अब सुन। অর্থাৎ, শোন রে জেলার সাহেব, তুই তো জানিস আমার নামে 39টা রেপ কেস আছে, তাই না? লেকিন তুই যেটা জানিস না সেটা শুনে রাখ। 40 বারের জন্য কোনো মনপসন্দকে চুনাও করে রেখেছি। বাড়ি খুবসুরত। उम्र कितना भैल रे জেলা সাহেব? 18-20। দাঁতে দাঁত দিয়ে জেলার বলেছিলেন, কার কথা বলছিস? তেরি লড়কি কি কলেজ মে সে পড়তি है नो? দুরন্ত ক্রোধে স্থান ত্যাগ করেছিলেন জেলার সাহেব। ওরা 3 জন অট্টহাস্য করে উঠেছিল তার পলায়নের ভঙ্গিটায়, কিন্তু ওরা ঠিক বুঝতে পারেনি জেলার পালিয়ে যাননি আদেও। মনস্থির করেছেন ততক্ষণে, বুঝতে পেরেছেন এছাড়া তার ফুলের মতো নিষ্পাপ আত্মজার ধর্ম রক্ষা করা অসম্ভব। হ্যাঁ, কলেজেই পড়ে, ভাগলপুর কলেজে। সকাল সন্ধে লেডিস সাইকেলে চেপে ভাগলপুর কলেজে যেতে হয় তাকে। ক্যাবিনেট মন্ত্রীর প্রভাবে ওই 3টে নরপিশাচ জামিনে খালাস তো পাবেই, আর তখন তারা প্রতিশোধ নেবে নির্ঘাত। মেয়েটিকে মাঝপথ থেকে তুলে নেওয়া ওদের কাছে ছেলে খেলা। 39 থেকে 40, ক্যা ফারাক। জেলারকে মদত দিতে এগিয়ে এলো আরও 5-7 জন পুলিশ। তারাও নানান কারণে অন্তর্দ্বন্দ্বে জ্বলছিল। প্রতিশোধ স্পৃহায় তারাও ছিল আগ্নেয়গিরি। 3-3টে আসামি জেলের ভিতর অন্ধ হয়ে গেল। না, জেলার সাহেবের উপর থেকে সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হয়েছিল কিনা তা আর জানেন না তালুকদার সাহেব, কিন্তু এইটুকু জানেন তার ওই বেআইনি কাজটা 100% সমর্থন পেয়েছিল ভাগলপুরবাসীদের কাছ থেকে। না, হিসেবে ভুল হয়, 100% নয়। কয়েকজন উচ্চকোটির ষড়যন্ত্রী মশাই ক্ষুব্ধ হয়েছিলেন। ওই অপরাধ ব্যবসায়ীরা ছিল যে কয়েকজন মুষ্টিমেয় রাজনীতি ব্যবসায়ীর পোষা গুন্ডা। কিন্তু ক্ষমতার চূড়ায় অধিষ্ঠিত ওই মন্ত্রী মশাইদেরও কিছু করার ছিল না। অবিমৃষ্যকারী জেলারের কেশ স্পর্শ করলে আগামী চুনাওয়ের সময় গোটা ভাগলপুর অঞ্চলের কয়েক লক্ষ ভোট হারাতে হবে। জেলার সাহেব বদলি হয়ে গিয়েছিলেন নিশ্চয়ই, ঠিক জানেন না, কিন্তু এইটুকু আন্দাজ করতেই অসুবিধা হয় না তার সেই অষ্টাদশী আত্মজাটি একদিন কলেজ থেকে পাশ করে বেরিয়েছিল। 2 হাতে
মেহেন্দির ছাপ নিয়ে একদিন ছাদনাতলায় অবাক চোখে তাকিয়ে দেখেছিল তার দুলহানের দিকে। এতদিনে বোধ করি সে সোনার চাঁদ খোকার মা। কৃষ্ণার কি সেই সৌভাগ্য হবে? হাসপাতাল সেরে মহিম হালদারের আমহা স্ট্রিটের বাড়িতে গিয়ে যখন পৌঁছলেন তখন পড়ন্ত বিকেল 4:30। বাড়ির সামনে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে, অ্যাম্বাসাডার, মারুতি, একটি মার্সেডিসও। মহিমবাবু একাধিকবার চুনাবে জয়ী হয়েছেন। 10 বছর আগে ইঁটের পাঁজরা বার করা যে একতলা পৈতৃক বাসভবনে এই রাজনীতির ব্যবসা শুরু করেন, পরপর 2 বার দেশ সেবার অধিকার পেয়ে সে বাড়ি আজ ত্রিতল। একতলায় বেশ বড় একটা হল কামরা, ব্যারিস্টার বা পসারওয়ালা ডাক্তারদের যেমন থাকে। সামনের দিকে একটা প্রতীক্ষাগারে সোফা সেট, চেয়ার, বেঞ্চি, আর তারপরে অটোমেটিক ডোর ক্লোজার লাগানো টিক প্লাইয়ের ফ্লাশ পাল্লার আড়ালে বাতানুকূল করা সাহেবের চেম্বার, থুরি, এক্ষেত্রে দাদার খাস কামরা। গাড়ি পার্ক করে তালুকদার সাহেব তাপসকে নিয়ে প্রবেশ করলেন বাইরের ঘরে। একাধিক সাক্ষাৎ প্রার্থী অপেক্ষা করছে, বাঙালি অবাঙালি। উনি একধারে গিয়ে বসলেন। তাপস একই সোফায় বসতে ইতস্তত করছিল, উনি হাত ধরে টেনে বসিয়ে দিলেন। একটি লক্কা পায়রা মার্কা ছেলে এসে বাড়িয়ে ধরল ছাপানো স্লিপবুক। তালুকদার মুখটা ঘুরিয়ে নিলেন, তাপস হাত বাড়িয়ে সেটা নিল। সাক্ষাৎ প্রার্থীর নাম জানালো প্রফেসর আর তালুকদার, প্রয়োজনের ঘরে অ্যাজ অ্যাপয়েন্টেড। ছেলেটি কাগজটা নিয়ে ভিতরে গেল। পরমুহূর্তে ফ্ল্যাশ পাল্লাটা খুলে গেল। 2 জন যুবক বার হয়ে এলো। ডানে বাঁয়ে তাকালো না, সোজা বেরিয়ে গেল রাস্তায়। ওদের ভিতর একজনকে চিনতে পারলেন তালুকদার সাহেব। ওই ছেলেটির ফটোই আছে তার অ্যাটাচি কেসে। এখন জিন্সের প্যান্ট নয়, গোলগলা স্পোর্টস গেঞ্জিও নেই গায়ে, কিন্তু মাথার উপর পাখির বাসাটি আছে অবিক্ষত। উনি তাপসের দিকে আর চোখে তাকালেন। তাপসের ঘাড় সোজাই রইল, শুধু চোখজোড়া ইঙ্গিতপূর্ণভাবে একবার বন্ধ হয়ে খুলে গেল। একটু পরেই এলো সেই লক্কা পায়রা। তালুকদারের কাছাকাছি এসে বললে, আসুন স্যার, দাদা আপনাকে ভিতরে যেতে বলেছেন। 7-8 জোড়া চোখ, ওই যারা প্রতীক্ষায় বসে আছেন, খোদায় মালুম কতক্ষণ। ওর ওপর পড়ল। তালুকদার ভ্রুক্ষেপ করলেন না, তাপসকে সঙ্গে নিয়ে ঢুকে গেলেন খাস কামরার ভিতরে। লক্কা পায়রাও এলো পিছন পিছন। আসুন আসুন প্রফেসর তালুকদার, ওদের কেমন দেখে এলেন? ওদের মানে কাদের? আপনি তো মেডিকেল কলেজ থেকেই আসছেন। ও হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, তবে স্ট্যাব কেসটা একটু গোলমেলে, জ্ঞান হয়নি এখনো। আগে না, দেবু স্ট্রং সিডেটিভে আছে, ডাক্তারবাবু তো তাই বললেন টেলিফোনে। অর্থাৎ মহিম হালদার খোঁজ খবর ঠিকই রাখছেন। হঠাৎ তাপসের দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটিকে ঠিক চিনতে পারছি না তো। ও আমাদের কলেজেরই একজন ছাত্র নেতা, তাপস। তা ভাই তাপস, তুমি একটু ওই ঘরে গিয়ে বসো তো, আমি একটু প্রফেসর তালুকদারের সঙ্গে জনান্তিকে কিছু। ঠিক আছে ঠিক আছে, আমি ওই ঘরে অপেক্ষা করছি। তাপস বেরিয়ে যায় শশব ব্যস্তে। মহিম হালদার এবার সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, শুনুন প্রফেসর তালুকদার। প্রফেসর তালুকদার বাধা দিয়ে বলে ওঠেন, দাঁড়ান শুনছি। এই ছেলেটিকে ঠিক চিনতে পারছি না তো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা লক্কা পায়রাটিকে দেখিয়ে দেন। ও মানে আমার ছোট ভাইয়ের মতো, সেক্রেটারি আর কি, অনেক দিন ধরে কাজ করছে তো, পার্টি ক্যাডার, তপেন। ও তা ভাই তপেন, তুমি একটু ওই ঘরে গিয়ে বসবে, আমি ওনার সঙ্গে জনান্তিকে কিছু বলতে চাই। মহিম হালদার ঝানু লোক, ঢোক গিললেন তিনি। তার সঙ্গে চোখে চোখে কথা হলো তপেনের। নিঃশব্দে বেরিয়ে গেল সে। এবার তালুকদার সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, বলুন। প্রথম কথা, মেয়েটি এখনো আনট্রেসড। মিনিট 10 আগেও আমি টেলিফোনে কথা বলেছি ডক্টর সেনের সঙ্গে। ডক্টর সেন কে? ডক্টর অপরেশ সেন, প্রাইভেট প্র্যাকটিশনার, কৃষ্ণার বাবা। কৃষ্ণার তো মা নেই,
বাড়িতে বাবা আছেন, এক ভাই আর ছোট বোন। তা ডক্টর সেন জানাচ্ছেন মেয়ের কোনো হদিশই নাকি পাননি। আমি আইজি ক্রাইমকে টেলিফোনে ব্যাপারটা জানিয়েছি। সমস্ত পুলিশ স্টেশনকে অ্যালার্ট করা হয়েছে, যে কোনো মুহূর্তে সেই কালো অ্যাম্বাসাডারটা ধরা পড়তে পারে। তা পারে, আবার নাও পারে। কিন্তু আমাকে আপনি দেখা করতে বলেছিলেন কেন? কি পরামর্শ করতে? ওই মেয়েটির সম্বন্ধে বিস্তারিত খোঁজ খবর নিতে। কেমন চরিত্রের মেয়ে সে, আপনি কিছু জানেন? শুনেছি জলসায় জলসায় গান গেয়ে বেড়াতো। প্রফেসর তালুকদার সেই কথার জবাব না দিয়ে একটি প্রতি প্রশ্ন পেশ করেন। জয়ন্ত চৌধুরীর সঙ্গে কি এর মধ্যে আপনার যোগাযোগ হয়েছে আমি এফআইআর লজ করার পরে? হ্যাঁ, কেন বলুন তো? সে কি বলেনি আমি একজন সন্দেহভাজন অ্যান্টি সোশ্যালের নাম লিখেছি? হ্যাঁ, তাও বলেছে। পুরো নামটা জানেন না? আন্দাজে কি 2-3টে নাম। তাই হয় মিস্টার হালদার, অ্যান্টি সোশ্যালদের একাধিক নাম থাকে, এক এক এলাকায় এক একটা নাম। আমি যার কথা বলছি। হঠাৎ মাঝপথে থেমে গিয়ে উনি অ্যাটাচি কেসটা থেকে কালী পূজার স্মারক পত্রিকাখানা বার করে আনেন। ছবিটাও টেবিলে মেলে ধরে বললেন, এই ছেলেটির কথাই আমি বলতে চাই। কেউ ওকে জানে লালটু নামে, কেউ লাল্লু, কেউ শুধুই মাস্তান। আপনি ছেলেটিকে চেনেন? মহিম হালদার তৈরি ছিলেন, বললেন, আমিও এমনটাই আশঙ্কা করেছিলাম। এটা একটা সাজানো কেস মিস্টার তালুকদার। কৃষ্ণা সেন আদেও অপহৃতা হননি। আমাদের একজন অ্যাক্টিভ পার্টি ক্যাডারকে ফাঁসানোর জন্যই গোটা কেসটা সাজানো হয়েছে। আপনি যে ছেলেটিকে নির্দেশ করছেন ওর নাম লালটুও নয়, লাল্লুও নয়, লালমোহন বিশ্বাস। ওকে ফাঁসানোর জন্য এর আগেও এইভাবে কেস সাজানো হয়েছিল। ভাড়া করা প্রত্যক্ষদর্শীরা ভিড় করে এসেছিল থানায় এজাহার দিতে। তবে এবার ওদের চালে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। শুনুন। মহিম হালদার জানালেন, তিনি সকালে তার নিজস্ব গাড়ি নিয়ে বারাসাত গিয়েছিলেন। সকাল 6টায় ওরা রওনা হন, ফিরে আসেন 1টার সময়। গাড়িতে ওর সঙ্গে ছিলেন জগৎবাবু, বিশু মৌলিক, ওর পুত্র এবং ওই লালমোহন বিশ্বাস। অ্যাবডাকশন, তার সে সাজানো কেস হোক বা সত্যিকারের, ঘটে সকাল 10টায়। সেই সময় লালমোহন বিশ্বাস সন্দেহাতীতভাবে বারাসাতে একটি স্থানীয় পার্টি মিটিংয়ে অংশ নিচ্ছে। এমএলএ মহিমবাবুর চোখের সামনে, আরও 7-8 জন পার্টি মেম্বারের চোখের সামনে। একটা দীর্ঘশ্বাস পড়ল প্রফেসর তালুকদারের। তারপর বললেন, ওই লালমোহন বিশ্বাস মশাই কি মিনিট 5 আগে এই ঘরে ছিলেন? আমি এই ঘরে ঢোকার আগে? বিশ্বাস মশাই বলার দরকার নেই, ও আপনার ছেলের বয়সী। হ্যাঁ হ্যাঁ, ছিল। তা হোক, লাল্লুবাবু আপনাদের পার্টির সম্মানিত কর্মী তো বটেন। মহিমবাবু গুম খেয়ে যান। তালুকদার উঠে দাঁড়ান, বললেন, আপনার সাক্ষাৎ প্রার্থী অনেকজন বসে আছে দেখলাম। অযথা আপনার সময় নষ্ট করব না, চলি, নমস্কার। মহিমবাবু জবাব দিলেন না, হাত দুটি জোর করলেন মাত্র। বাইরে এসে তাপসকে নিয়ে রাস্তায় নেমে এলেন। গাড়িতে উঠে বললেন, কৃষ্ণার বাবা ডাক্তার? আগে হ্যাঁ, ডাক্তার অপরেশ সেন। তাপস, আমি বড় ক্লান্ত বোধ করছি, দৈহিক যতটা তার চেয়েও মানসিক। কুয়ো ভাদিস। কোথায় যাচ্ছি আমরা? শোনো, আমার বোধ হয় একবার এই ডক্টর সেনের সঙ্গে দেখা করা উচিত ছিল। বাধা দিয়ে তাপস হঠাৎ বলে ওঠে, স্যার, আমাদের কলেজে কতজন অধ্যাপক আছেন আপনি জানেন? আমিও জানি। সারাদিন না খেয়ে দিয়ে পেট্রোল পুড়িয়ে কে আপনার মতোই সারাটা শহর চষে বেড়াচ্ছে বলুন তো? আপনি ফিরে যান, আমি কৃষ্ণের বাবার সঙ্গে দেখা করে যাব। তাকে আমার ফোন নাম্বারটা দিও তো, আর বলো কৃষ্ণার কোনো খবর পেলেই যেন আমাকে জানায়। মঙ্গলবার সকালের দিকে ওর 3টে ক্লাস থাকে, বিকেলটা অফ। দুপুর নাগাদ ফিরতে পারবেন। কলেজে এসে খবর পেয়েছেন মেডিকেল কলেজের 3টি রুগী ভালোর দিকে। কৃষ্ণা সেনের কোনো সন্ধান পাওয়া যায়নি,
আর গতকাল যে 3টি ছেলে গ্রেপ্তার হয়েছিল তারা সবাই ছাড়া পেয়ে গেছে। পুলিশ এই কেস চালাবে না। ছাত্র ইউনিয়নের কিছু একটা হয়েছে, থমথমে ভাব। ধর্মঘট ঘোষণা করেনি কোনো পক্ষই, কিন্তু সব বিভাগেই উপস্থিতির হার খুবই কম। বেলা 3টে নাগাদ ডেকে পাঠালেন তাপসকে। জানতে চাইলেন, কি ব্যাপার বলো তো, কলেজে এমন থমথমে ভাব কেন? একটা ঝড়ের পূর্বাভাস বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। উপরওয়ালাদের ইন্টারপ্রিটেশন জোয়ারদার মেনে নিতে পারছে না। একটা বিস্ফোরণ আশঙ্কা করছি। কিসের ইন্টারপ্রিটেশন? পার্টি লাইনের বক্তব্য, কৃষ্ণা সেন একটা সাজানো অ্যাবডাকশনের নাটকে অভিনয় করে আত্মগোপন করেছে পার্টির একজন দক্ষ ক্যাডারকে ফাঁসানোর জন্য। জোয়ারদার কেন, তার দলের অনেকেই এই থিওরিটা মেনে নিতে পারছে না। সাজানো অ্যাবডাকশন কেসে অমনভাবে কেউ কারোর তলপেটে ছুরি মারে না, ওভাবে বোমাও ছোঁড়ে না। ফলে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছাত্রনেতাদের একটা মতপার্থক্য হয়েছে। জোয়ারদার আর তার দলের কয়েকটা ইনফ্লুয়েন্সিয়াল ছাত্রনেতা এখন বিক্ষুব্ধ গোষ্ঠীভুক্ত। যাই হোক, তোমাকে ডেকে পাঠিয়েছি একটা জরুরি কথা বলতে। এই বুধ, বৃহস্পতি, শুক্র আমি একটু ছুটি নিয়েছি। ও আচ্ছা, কলকাতার বাইরে যাচ্ছেন স্যার? না না, আমি বাড়িতেই থাকবো। তুমি টেলিফোনে আমাকে পোস্টেড রেখো। শনিবার আমার সাপ্তাহিক ছুটি, একেবারে পরের সোমবার আবার কলেজে আসছি। ঠিক আছে স্যার। ওকে বিদায় করে উনি বেরিয়ে পড়লেন মার্কেটিংয়ে। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবেই কলেজ ফেরতা তিনি কিনে নিয়ে যান। ধর্মতলায় ওর একটি ছাত্রের দোকান আছে। সেই দোকানের সামনে গাড়ি রেখে তাকে সজাগ করে চাঁদনি বাজারে ঢুকলেন। প্রথমেই খরিদ করলেন একটা কাঁধে ঝোলানো ব্যাগ। তারপর নানান টুকিটাকি জিনিস কিনে ওই ব্যাগে ভরতে থাকেন। হেয়ার অয়েল, টুথপেস্ট, শেভিং ক্রিম, ভিম পাউডার, ন্যাপথলিন। মাঝারি সাইজের একটা স্টিলের ক্যাশ বাক্সও কিনলেন। সাবধানী মানুষ, 10 বা 20 টাকার নোটে 25,000 টাকা বড় কম জায়গা নেবে না। কাগজের প্যাকেটে বেঁধে নিয়ে যেতে উনি চান না। আরও কিনলেন টর্চের একজোড়া ব্যাটারি, কিছু ফিউজ তার, খোদায় মালুম কী মনে করে ঝালাই কাজের কিছুটা সোল্ডারিং লোহা, তাছাড়া একটা স্প্রিং দেওয়া মজবুত ইঁদুর মারা কল। কেন, ওর বাড়িতে তো ইঁদুরের উপদ্রব নেই। সন্ধ্যা নাগাদ ফিরে এলেন বাড়িতে। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন ছুটি নিয়ে এসেছেন। রুদ্ধদ্বার কক্ষে এই কদিন কী করলেন তা উনিই জানেন। শুক্রবার সন্ধ্যায় দেখা করতে এলো তাপস। সে অনেক খবর এনেছে। দেবু ছাড়া বাকি 2জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। দেবুর অবস্থা এখন ভালো। পরের সপ্তাহে সে বাড়ি যাবে। তবে এখনও 2-1 সপ্তাহ তাকে শুয়েই থাকতে হবে। দেবুর কাছ থেকে গোপন করার চেষ্টা হয়েছিল কৃষ্ণার খবরটা, কিন্তু সে জেনে ফেলেছে। উপায় নেই। আর একটা বড় খবর হচ্ছে জোয়ারদার রিজাইন করেছে। সে সদল বলে এখন বিক্ষুব্ধের দলে। সতীশকে বোধহয় এবার ওরা ইউনিয়নের সেক্রেটারি করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কৃষ্ণা সেন বাড়ি ফিরে এসেছে। এসেছে? কখন, কিভাবে? কাল রাত 3টে, একটা কালো অ্যাম্বাসাডারে। বিচিত্র ঘটনাচক্র। রাত 2:30 নাগাদ একটা অ্যাম্বাসাডার গাড়ি এসে দাঁড়ায় ডক্টর অপরেশ সেনের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে আসে 2-3টে ছেলে, কলবেল বাজায়। ওদের ঘুম ভেঙেছিল ঠিকই, কিন্তু সাড়া দিতে চাননি। কিন্তু এ পক্ষ বেপরোয়া। চিৎকার চেঁচামেচিতে পাড়ার আশেপাশের বাড়িতে আলো জ্বলে ওঠে। ডাক্তার সেন দ্বিতলের ঝোলা বারান্দায় গিয়ে ঝুঁকে পড়ে জানতে চান, এত রাত্রে তোমরা কে? হল্লা করছো কেন? রোগী নিয়ে এসেছি স্যার, দর খুলুন। এত রাত্রে হাসপাতালে নিয়ে যাও। এত রাত্রে আমি রোগী দেখি না। রোগী যে আপনার সোনার চাঁদ মেয়ে গো ডাক্তার সাহেব, তার বডি নেবে না? বডি? জিন্দা কি মুর্দা নেমে এসে সচক্ষে দেখুন। লোকটার কথা জড়িয়ে যাচ্ছিল। হয় অত্যাধিক মদ্যপান করেছে অথবা মদ্যপের অভিনয় করছে। আধো অন্ধকারে দেখা যায় অত্যন্ত স্বাস্থ্যবান সন্ডামার্কা একজন তরুণ। কালো রঙের চোঙা প্যান্ট তার পরিধানে। তার পাশে দাঁড়িয়েছিল আর একজন। সে ঊর্ধ্বমুখে আকাশকে সম্বোধন করে বললে, এ পাড়ার কোনো শুয়োরের বাচ্চা যদি এখন টেলিফোন ছোঁয় তবে
কাল সূর্যি ডোবার আগে তার লাশ ফেলে দেব। এই এই, তোরা খড়খড়ি তুলে কি দেখছিস বে? সার্কাস হচ্ছে নাকি এখানে? গলির উল্টো দিকে একটা বাড়ির ভেনিশিয়ান খড়খড়ি পাল্লা তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। গাড়ির ভিতর থেকে কে একজন মুরব্বী ভারী গলায় হুকুম দিল, কেন বেহুদ ঝুট ঝামেলা করছিস বে? বডিটা রুয়াকে নামিয়ে দে। যে পয়দা করেছে সে শালা সমঝে নেবে জিন্দা না মুর্দা। ডাক্তার মানুষ এইটুকু বুঝবে না? 2-3 জন ধরাধরি করে একটা অচেতন নারী দেহ রোয়াকে নামিয়ে দিল। তারপর ওরা ওই গাড়ি চেপে চলে যায়। ডক্টর সেন নেমে এসে মেয়েকে ঘরে তুলে নেন। না, মৃতদেহ নয়, অজ্ঞান হয়েছিল জোরালো ঘুমের ওষুধ খাওয়ানোতে। বেলা 10টা নাগাদ তার ঘুম ভেঙেছে। তার আগেই একজন পরিচিত লেডি ডাক্তারকে দিয়ে ডক্টর সেন কৃষ্ণাকে পরীক্ষা করিয়েছিলেন তার ঘুমন্ত অবস্থাতেই। যা আশঙ্কা করা গিয়েছিল, স্টিচ দিতে হয়েছে। জ্ঞান ফিরে আসার পর কৃষ্ণা কারোর সঙ্গে একটাও কথা বলেনি, কিছু খায়নি পর্যন্ত। তালুকদার নতনেত্রে শুনছিলেন এতক্ষণ। তাপস থামতেই চোখ তুলে তাকান, বলেন, তারপর ডক্টর সেন পুলিশকে জানিয়েছেন? না স্যার, তবে পুলিশ খবর পেয়ে গেছে। সারাদিন সারা রাত সে অভুক্ত আছে? হ্যাঁ স্যার, শুধু তাই নয়, মৌন। এখনো পর্যন্ত সে কোনো কথা বলেনি, কোনো প্রশ্নের জবাবও দেয়নি। ও বোধহয় নির্বাক অনশনের মৃত্যুবরণ করতে চায়। তালুকদার নীরব রইলেন। আপনি স্যার একবার চেষ্টা করে দেখবেন? আমি আমি কি চেষ্টা করে দেখব বলো তো? ওর অনশন ভাঙাতে? আমাকে তো সে কোনোভাবেই চেনে না। তার বাবা, ছোট বোন, ভাই যেখানে রাজি করাতে পারেনি। তা বটে। তালুকদার সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে নিশ্চুপ বসে থাকেন। তাপসও নীরবতা ভঙ্গ করে না। যেন অনেক অনেক দূর থেকে তালুকদার হঠাৎ প্রশ্ন করেন, তাপস, গত বছর আমাদের সোশ্যালে কৃষ্ণা কোন রবীন্দ্রসঙ্গীতটা গিয়েছিল তোমার মনে আছে? তাপস জবাব দিল না, বাহুল্য বোধে। এ কথা কি কারোর মনে থাকতে পারে? তালুকদার বললেন, দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে। শনিবার রাত 8:30 যথারীতি টেলিফোন করল লোকটা। প্রশ্নমাত্র বিস্তারিত নির্দেশ হয়ে গেল। টাকাটা হস্তান্তরিত করতে হবে ভবানীপুরে নর্দার্ন পার্কে, রবিবার দুপুরে কাঁটায় কাঁটায় বেলা 2:30টায়। নর্দার্ন পার্কটা কোথায়? লোকটার নির্দেশ অনুযায়ী শরৎ বসু রোড ধরে দেশপ্রিয় পার্ক থেকে উত্তরমুখ আসতে হবে। পদ্মপুকুরের পরে স্টপেজ চক্রবেরিয়া, সেখান থেকে জাস্টিস চন্দ্রমাধব রোড ধরে পশ্চিমমুখ চলতে হবে। বাঁ হাতে গুজরাতিদের মেটার্নিটি হোমের পরেই নর্দার্ন পার্ক। তার উত্তর পূর্ব কোণের গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। পার্কের দক্ষিণ পূর্ব প্রান্তে নেতাজি সুভাষচন্দ্রের ধুতি পাঞ্জাবি পরা দণ্ডায়মান মূর্তি। তার পাদমূলে একটু দূরে একটি বেঞ্চি পাতা, উপরে ছাউনি। ভরদুপুরে সেখানে জনমানব থাকবে না, সেখানেই ও প্রতীক্ষা করবে। নেহাত ঘটনাচক্রে তখন যদি ওখানে কোনো বেগানা লোক কেউ থাকে, তাহলে ও বসে থাকবে আশেপাশের কোনো ফাঁকা বেঞ্চিতে। পরিধানে জিন্সের জীর্ণ প্যান্ট, ঊর্ধ্বাঙ্গে পাকা টমেটো রঙের স্পোর্টস গেঞ্জি, পায়ে হান্টিং শু, মাথায় ইলাস্টিক ব্যান্ডে বাঁধা পিচবোর্ডের হুড। ক্রিকেট মরশুমে যা ইডেন গার্ডেন্সে হাজারে হাজারে দেখতে পাওয়া যায়। এমন বিচিত্র সাজ পোশাকে ওই ভর দুপুরে ওই পার্কের বেঞ্চিতে দ্বিতীয় ব্যক্তি থাকার সম্ভাবনা নেই। ভুল হতেই পারে না, তবু সাবধানের মান নেই। ছেলেটি প্রফেসর তালুকদারকে চেনে। ওকে দেখতে পেলেই এগিয়ে এসে জিজ্ঞাসা করবে, কটা বাজে স্যার? আমার হাত ঘড়িটা বন্ধ হয়ে গেছে। উনি লক্ষ্য করে দেখে নেবেন ওর হাতে শুধু ব্যান্ডই আছে, ঘড়ি নেই। তখন আদান প্রদান হবে। ছেলেটি ওকে প্রথমে দেবে খোলা খামে এক সেট ছবি। সেটা যাচাই করে নিয়ে উনি বার করে দেবেন রসিদ আর স্ট্যাম্প প্যাড। টিপছাপ দেওয়া শেষ হলে উনি ওর কাঁধের ঝোলা ব্যাগটা থেকে টাকার বান্ডিলটা বার করে দেবেন।
সেটা যেন কাগজে ভালো করে জড়ানো ও দড়ি দিয়ে বাঁধা থাকে। তালুকদার এবারে জানতে চান, তুমি এই বারে বারে ছেলেটি ছেলেটি বলছো কেন? তার মানে কি বলতে চাও তুমি নিজে আসবে না? আগে না স্যার, এত বড় মূর্খামি আমি করব না, নিজেই আসব। মূর্খামি বলছো কেন? ধরুন আমি রামশ্যাম যদুকে পাঠালাম, আর শালা ফিরে এসে বললে, প্যাকেট তো নিয়ে এসেছি গুরু, কিন্তু তাতে একখানাও নোট নেই, শুধুই পুরনো কাগজ ঠাসা। তখন কি করে বুঝবো কোন শালা তঞ্চকতা করলো, আপনি না আমার চেলা? তার মানে তুমি টাকাটা গুনে নেবে না? কেমন করে নেব স্যার? ভর দুপুরে স্বয়ং নেতাজির পায়ের তলায় বসে ওখানে ব্ল্যাকমেলিংয়ের নোট গুনতে পারি? গোনা শেষ হতে হতে তো দেখব স্টেন গানধারী পুলিশের নর্দার্ন পার্ক পুরো ছেয়ে ফেলেছে। আই সি। কিন্তু আমি যদি তোমাকে 25-এর বদলে 20 দিই? 20 যখন দিতে পারছে না, তখন 20ও দিতে পারেন না। নেগেটিভের হাইড্রোজেন বোমা যে আমার হেফাজতেই রয়ে গেল, বুঝেছেন? অধ্যাপক তালুকদার নীরবে কি যেন ভাবতে থাকেন। কি হলো, জবাব দিলেন না যে? আপনি লাইনে আছেন তো? বৃদ্ধ গম্ভীরভাবে বললেন, আছি। মন খুলে তোমাকে একটা কথা বলতে চাই মস্তান। হয়তো তুমি আমার ছেলের বয়সী, তাই কথাটা না বলে থাকতে পারছি না। তুমি আমাকে এই নোংরা কাজটা করতে বাধ্য করো না, এতে কিন্তু তোমার ভালো হবে না। ঠিক আছে ঠিক আছে, আমার নরক যন্ত্রণার কথা আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু নিজের ভালো মন্দর কথা চিন্তা করুন। আপনাকে বরং একটা শেষ কথা বলে নি স্যার, পুলিশে খবর দিলে কিন্তু খেল খতম। কলেজে কেমিস্ট্রি লেকচার থিয়েটার ক্লাসের মধ্যেই আপনার লাশ ফেলে দেব। আমার সঙ্গে বেইমানি করে কেউ কখনো পার পায়নি স্যার। 3টে ডাকাতি, 5টা রেপ কেস আর 2 খুনের মামলা আমার মাথায় ঝুলছে, বুঝেছেন? তার ভিতরে একটা আবার পুলিশ, একশালা পুলিশ কেদদানি দেখাতে গিয়ে আনফর্চুনেটলি আমার গুলিতেই ফৌত হয়েছিল। তবু দেখুন, আমি জামিনে ছাড়া। পুলিশ আজও কোনো আই উইটনেস জোগাড় করতে পারেনি। পারবে কোথা থেকে? সাক্ষী দিতে রাজি হলেই সে শালা হাফিজ। তাই পুলিশ ডিপার্টমেন্টে আমি শালা অচ্ছুত, বুঝেছেন? বৃদ্ধ অধ্যাপক গম্ভীর হয়ে বললেন, তুমি কি আমাকে ভয় দেখাতে চাইছো মস্তান? আগে না, কলেজে আপনার খুব সুনাম শুনি কি না? সবাই বলে আর কেটি খুব সৎ আর প্রচণ্ড সাহসী, তার নাকি দারুণ বুদ্ধি। তাই আপনাকে একটু সাবধান করে দিচ্ছি। ওই আর কি, ওইসব থানা পুলিশের ন্যাকড়াবাজিতে যাবেন না, জানে মারা যাবেন। আর যদি পলিটিক্যাল দাদা টাদা থাকেন, ওই যারা হাতে মাথা কেটে থাকেন, তাদের কাছেও নয়। জানেনই তো, 5টি বছর হাতে মাথা কাটার পর ওরা ভিক্ষাপাত্র হাতে পথে নামেন দেশ সেবা করবার আর্জি নিয়ে। আপনার ভোটটা আমাকে কাইন্ডলি দেবেন স্যার। সেই দেশ সেবকদের টিকি বাঁধা থাকে আমাদেরই কাছে। নিঃশব্দে রিসিভারে ফোনটা নামিয়ে রাখলেন। বুঝতে পারেন ও মিথ্যে ভয় দেখাচ্ছে না, মৃত্যু ওকে টানছে। তাই সগর্বে ও ঘোষণা করেছে ওর কীর্তি কাহিনী। এটাই এখন স্বাধীন ভারতবর্ষের ট্র্যাজেডি। ইংরেজের অপশাসনের হাত থেকে দেশটাকে স্বাধীন করতে যারা প্রাণপাত করেছিলেন, কালের ধর্মে তারা ধীরে ধীরে অপসৃত হচ্ছেন ইতিহাসের নেপথ্যে। এখন এগিয়ে আসছে আর এক জাতের অপশাসক, স্বার্থান্ধ, স্বজনপোষক, মিথ্যাচারী। দেশ শাসনের নামে দেশ শোষণ করতে তারা হিটলারি পদ্ধতিতে পোষে নিজ নিজ দলের গেস্টাপো বাহিনী, গুন্ডা, মাস্তান, মাসলম্যান, প্রফেশনাল খুনি। পলিটিক্স আজকের দিনে সবচেয়ে লাভজনক ব্যবসা। শ্রদ্ধায় মাথা নোয়াতে ইচ্ছে করে এমন দেশসেবক আজও কচ্ছিৎ দেখা যায়। তারা অব্যতিক্রম দেশের নির্বাচনে প্রার্থী হয় না, হয় গান্ধীবাদী, নয় সুভাষবাদী, অথবা অগ্নিযুগের শেষ অবশেষ। তারা ক্লান্ত, তারা বিভ্রান্ত, তারা খবরের কাগজও পড়েন না, ভোট দিতেও যান না। কাকে দেবেন? দেশের ভালো মন্দ নির্ধারণ করেন দেশ শাসন তথা দেশ শোষণ করেন আপনার আমার নির্বাচিত প্রতিনিধির দল। পাছে আমরা নির্বাচনে ভুল করে বসি, তাই
তাই দেশসেবক জনপ্রতিনিধিরা নানান ব্যবস্থা করে রেখেছেন। শাসক দলের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললে ওরা সেই কণ্ঠকে নীরব করিয়ে দেয়, লেলিয়ে দেন পোষা গুন্ডা। গৌরবে তাদের বলা হয় পার্টি ক্যাডার। দিল্লি শহরের পথে ঘাটে নাটক করে বেড়াতো এটি প্রাণবন্ত তরুণ সস্ত্রীক, মাত্র ৩৫ বছর বয়স, জন্মসূত্রে মুসলমান। মুশকিল এই, আহাম্মকটা সাম্যবাদী। বোঝ বখেরা, কি দরকার তোর এই চূড়ান্ত অসাম্যের দেশে সাম্যবাদ নিয়ে আমড়াগাছি করার? মিল মালিক কী কায়দায় মজদুরকে শোষণ করে, বড় জোরদার কিভাবে বর্গাদারকে ভূমিহীন মজুর চাষিতে রূপান্তরিত করে, ডায়নাস্টিক রুলে দেশ শাসক কীভাবে দেশ শোষক হয়ে যায়, তা নেচে কুঁদে দেখালে কি তোর 4টে হাত গজাবে? পার্টি মাস্তান গোপনে হুমকি দিলেন, বন্ধ করিয়ে নটাঙ্কি খেল। মূর্খটা শুনল না। পড়ে লিখি ইনসান। রাইট টু পারফর্ম নামে একখানা কিতাব লিখেছে ইংরেজিতে, পড়ে দেখ কি দারুণ বিদ্যে। পোষ মানলে বকরি, নকরি, ছোকরি সব পার্টি থেকে দেওয়া হতো। লেকিন শুনল না, অগত্যা। একদিন পথনাটকের মাঝখানে ট্রাকে চেপে হামলা করল গেস্টাপো বাহিনী, ঝাঁপিয়ে পড়ল নাটকের কুশীলবদের ওপর। ওর औरतটা জানে বেঁচে গেল, কিন্তু ও জান বাঁচাতে শিখল না। কে আফসোস কি বাত। শত শত দর্শকের সামনে লুটিয়ে পড়ল নাট্যকার। কলিজার খুনে ভেসে গেল দিল্লির রাজপথ। আদালতে মামলা উঠল। পার্টি পেপার ব্যতীত সমগ্র ভারতের সংবাদপত্র এই নৃশংস বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানালো। সারা ভারত টিভি স্ক্রিনে দেখল চলচ্চিত্র উৎসবে শাবানা আজমি প্রতিবাদে মুখর হয়ে উঠল। শাসক দলের বেইজ্জতি চূড়ান্ত। এমনকি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে স্টেটমেন্ট দিলেন, हमें कदम उठाना चाहिए कि ये गुंडा लोगों की बदमाशी बंद किया जाए। কদম কতটা উঠেছিল প্রফেসর তালুকদার জানেন না, তবে কর্দম উঠেছিল অনেকটাই। আদালতে যখন মামলা উঠল তখন সহস্র দর্শকের ভিতর একটিও প্রত্যক্ষদর্শীকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় সমান্তরাল ঘটনা ঘটে গেল নিজের শহরে। এই তো সেদিন কেন্দ্রীয় সরকারের একজন পদস্থ মধ্যবয়সী মহিলা অফিসারকে রেড ক্রস ছাপমারা গাড়ি থেকে টেনে নামানো হলো। এক হাট লোকের সামনে মাস্তান পার্টি ওই মহিলাকে বিবস্ত্র ও হত্যা করল। এই ভদ্রমহিলা কিন্তু দিল্লির সে তরুণ নটুয়ার মতো কোনো একটা রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে রাস্তায় নামেননি। সমাজ কল্যাণ দপ্তরে তিনি একজন সম্মানীয় অফিসার, সরকারি কাজে ট্যুরে বেরিয়েছিলেন, রাজনীতির ধারে কাছে নেই। তবে হ্যাঁ, দুর্জনে বলে তিনি নাকি একটি তদন্তও করছিলেন। এক আন্তর্জাতিক সংস্থার বিনামূল্যে প্রেরিত ঔষধপত্র কিভাবে চোরাবাজারে বিক্রয় হচ্ছে সেই বিষয়ে তদন্ত। এবারেও হাটের কেন্দ্রবিন্দুতে অনুষ্ঠিত ওই নাটকের দুঃশাসন কর্তৃক দ্রৌপদী বস্ত্র হরণ পালার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। হত্যার সময় হাজার হাঁটুরে যে চোখ খুলেছিল এমন প্রমাণ নেই। তবে কমিশনের সামনে কেউ যে মুখ খুলবার সাহস পায়নি তার প্রমাণ আছে। আমরা শুনলাম আদালতে নয়, বাইরে। এমন তো হয়েই থাকে। ফলে ওই অজ্ঞাত পরিচয় মাস্তান যা দাবি করেছে তা মিথ্যা আস্ফালন নয়, সত্যই জনপ্রতিনিধিদের ছত্রছায়ার আড়ালে ও যথেচ্ছাচার করে যাচ্ছে। যুগ যুগ জিও আইনে করেও যাবে। ছেলেটা কথা প্রসঙ্গে ওকে RKT নামে অভিহিত করেছে, অর্থাৎ ছাত্রমহলে ওর যাতায়াত আছে। এই কথা নিশ্চিত ও যদি কেমিক্যাল ল্যাবের ভিতর অথবা লেকচার থিয়েটারে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওকে গুলি করে মেরে ফেলে, তারপর শেষ দিতে দিতে কলেজ থেকে বেরিয়ে যায়, মোটর বাইকে চেপে হাওয়া হয়ে যায়, তাহলে পরে পুলিশ রোল কলের খাতা মিলিয়ে 41টি ছাত্রছাত্রীর মধ্যে একটিও প্রত্যক্ষদর্শী উদ্ধার করতে পারবে না। এই আজকে সমাজ ব্যবস্থা। আদর্শের জন্য মরতে উনি ভয় পান না, কিন্তু প্রণতি, তার কি হবে যদি এই অসম যুদ্ধে সাহসিকতা দেখাতে গিয়ে? না, উপায় নেই। ছোকরার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া উপায় নেই। 25,000 টাকার জন্য দুঃখ করছেন না, ওর কোনো ওয়ারিশ নেই। প্রণতির আজীবন ভরণ পোষণ সেবা যত্নের জন্য টাকা জমা দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, যদি দৈবাত ওর ডাক আগে এসে যায়। বাকি অর্থের কিছুটা পাবে তোতন, বাকিটা শ্রীরামকৃষ্ণ মিশন।
25,000 টাকার অঙ্কটা সেদিক থেকে কিছুই নয়। বেদনা দুতরফা। এক, ওই নরকের কীটের কাছে হার মানা, এদিকে মাস্তান ওকে দোহন করছে, আর ওইদিকে লালমোহন কৃষ্ণার বডি নামিয়ে দিচ্ছে তার বাপের দাওয়ায়। উনি প্রতিবাদ করতে পারছেন না। দুই, নিজের ভ্রান্তি। উনি সঠিক কেমিক্যাল অ্যানালাইসিস করতে পারলেন না। ক্যালসিয়াম, সিলিকা আর সোডা অ্যাশের মিশ্রণকে আইডেন্টিফাই করলেন ক্রিস্টালাইজড রেগুলার অক্টাহেড্রোনাস স্ফটিক বলে। সোজা কথায় বেলোয়ারি কাজকে হীরকখণ্ড বলে ভুল করলেন আজন্ম অদ্বিতীয় কেমিস্ট্রির অধ্যাপক। ভুলটা হলো কখন, ঠিক কোথায়? হ্যাঁ, মনে পড়েছে। ও যখন বললে, তোমাকে তোমারই অস্ত্রে বধ করব এবার। বলো তো অধ্যাপক, বুদ্ধযুগে একজন অজনী সম্ভবা জনপদ কল্যাণী সেকালীন শ্রেষ্ঠ ভেষগাচার্যকে গর্ভে ধারণ করে, তখনই, ঠিক তখনই ওর সব ভুল হয়ে গেল। উনি দৃঢ় মুষ্টিতে ধরে ফেলেছিলেন অর্ধ অনাবৃতার বাহুমূল। না না, কাম পরবশ হয়ে নয়, তবে হ্যাঁ উত্তেজনায়। ওর মনে পড়ে গিয়েছিল মাতা আম্রপালির কথা। হ্যাঁ, রূপোপজীবনী রাজনটি আম্রপালি নয়, বৌদ্ধ ভিক্ষুণী মাতা আম্রপালি। আম্রপালি, তার জন্ম নিয়ে নানান কিংবদন্তি। বিনয়পিটক অনুসারে তিনি স্বয়ম্ভূ অজনী সম্ভবা। বৈশালী নগরী তখন লিচ্ছবিদের রাজধানী। সেই নগরী প্রান্তে এক আম্রকাননে পূর্ণ যৌবনারূপে আম্রপালির আবির্ভাব। সকল কলা পারঙ্গমা এই উর্বশী বিনিন্দিতাকে মহিষী করার জন্য একযোগে লিচ্ছবিরাজের কাছে আবেদন করলেন প্রতিবেশী রাজন্যবর্গ। সকলেই মহাক্ষত্রপ, ক্রৌঞ্চ, শাক্য, মগধ, পাঞ্চাল। অযুত পানি প্রার্থীর ভিতর মাত্র একজনকে সন্তুষ্ট করা সম্ভব, মগধ ব্যতিরেকে, কারণ মগধরাজ বিম্বিসার লিচ্ছবিদের শত্রু। কিন্তু বাদবাকি সবাই যে তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে। লিচ্ছবি মহারাজ তখন গণের শরণ নিলেন। গণ হচ্ছে সিটি কাউন্সিল, নগর প্রধানদের পঞ্চায়েত। গণ নির্দেশ দিলেন আম্রপালি হবে জনপদ কল্যাণী, শত্রু ভিন্ন সর্বজন ভোগ্যা। আম্রপালি হল সৈরিণী, রাজনটি। নগরীর রাজপুরুষ শ্রেষ্ঠী তো বটেই, বিদেশি ক্রৌঞ্চ, শাক্য, পাঞ্চালের সওদাগরেরাও অর্থমূল্যে এই নাগরীর শয্যাসঙ্গী হবার সৌভাগ্য লাভ করল। এমনকি লিচ্ছবি প্রহরীদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে স্বয়ং মগধরাজ বিম্বিসারও গঙ্গা পার হয়ে রাত্রিবাস করে যেতেন এই পণ্যাঙ্গনার প্রমোদ ভবনে। ভাগ্যের এমনই বিড়ম্বনা, ওই শত্রুরাজ বিম্বিসারের ঔরসেই গর্ভবতী হল আম্রপালি। পুত্রের নাম জীবক। কিন্তু লিচ্ছবিরাজের আদেশে তার চূড়াকরণ হল না, বিদ্যারম্ভ হল না। মাতার কাছে সর্ববিদ্যা অধ্যয়ন করতে থাকে জীবক, পরবর্তীকালে শ্রেষ্ঠ ভেষগাচার্য। আমাদের কাহিনীর কালে আর্যাবতের শ্রেষ্ঠ মানুষ শাক্য সিংহ, তিনি তখন পরিব্রাজক। কিন্তু রাজ চক্রবর্তী মগধাধিপতি বিম্বিসার। জাহ্নবীর দক্ষিণ পারে পাটলিপুত্র, উত্তরে বৈশালী। দিন যায়, আম্রপালি এখন তার বিশাল প্রমোদ ভবনে অন্তরীণ। কেউ তার সন্দর্শনে যেতে পারে না, রাজ আদেশ। কারণ আম্রপালি শত্রুপুত্রকে গর্ভে ধারণ করেছে, বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, তাই স্বগৃহে অন্তরীণ। তারপর একদিন বৈশালীতে এলো গুরুত্বপূর্ণ সংবাদ। ভগবান বুদ্ধ চলেছেন কুশীনগর। বৈশালীর উপর দিয়ে এক রাত্রে তিনি বাস করে যাবেন মহানগরীতে। মহাপরিব্রাজক তখন অতি বৃদ্ধ, সঙ্গে আছেন মহামৌদগল্যায়ন, সারিপুত্ত এবং আনন্দ। লিচ্ছবিরাজ ধন্য হয়ে গেলেন। রাজপ্রাসাদ সুসজ্জিত করা হলো এই আশায় যে শাক্য সিংহ সপার্ষদ সেখানেই রাত্রিবাস করবেন। নগর প্রান্তে আম্রকাননে উন্মুক্ত আকাশের নিচে বিশ্রাম নিচ্ছেন সপার্ষদ তথাগত।
সমস্ত নগরীর নরনারী সেই সন্ধ্যায় সমবেত হয়েছে ওই আম্রকাননে, পরম কারুণিকের দর্শনে। এমনকি কি দুঃসাহস, সেই জনারণ্যে অবগুণ্ঠনে মুখ আবৃত করে উপস্থিত হয়েছে ওই পাপিষ্ঠা। কি অপরিসীম দুঃসাহস! কানিন পুত্রটিকেও নিয়ে গেছে সঙ্গে করে। দীর্ঘ সময় অতিবাহিত হলে লোকোত্তমের ধ্যানভঙ্গ হল। জনতার প্রথম সারি থেকে একযোগে দণ্ডায়মান হলেন লিচ্ছবিরাজ মহানাম, নগরশ্রেষ্ঠী এবং গণপ্রধান। সকলেই চাইছেন সপার্ষদ বুদ্ধদেবকে আমন্ত্রণ করতে, কিন্তু তারা কিছু নিবেদন করার পূর্বেই জনতার লক্ষ্য হল মহাকারুণিকের করুণাঘন দৃষ্টি নিপতিত হয়েছে জনারণ্যের শেষ প্রান্তে এক অন্তেবাসিনীর উপর। সাক্ষ্যসিংহ সহাস্যে বললেন, আম্রপালিকে বৈশালী নগরীতে অদ্যরাত্রে অতিবাহিত করতে চাই। তোমার সর্বতোভদ্রে আমাদের ভিক্ষু কয়জনের ঠাঁই হবে? পরিবর্তে সভাস্থলে বজ্রপাত হলেও জনতা এমন বিদ্যুৎস্পৃষ্ট হতো না। সর্বতোভদ্র, সর্বশ্রেষ্ঠ ভদ্রাসন, ঘৃণিত দেহোপজীবনীর গণিকালয়। আম্রপালি উঠে দাঁড়াল, কয়েক পদ অগ্রসর হয়ে এলো। কি যেন বলতে গেল, পারল না। ঠোঁট দুটি নড়ে উঠল তার। নতজানু হয়ে বসে পড়ল মহামানবের পদপ্রান্তে। মহাভিক্ষু সারিপুত্র বললেন, জীবক মাতা, ভগবান বুদ্ধ তোমার আতিথ্য ভিক্ষা করেছেন, তুমি তাকে আমন্ত্রণ করবে না? না, পারবে না, কিছুতেই পারবে না। সেই পতিতালয়ে গণিকা আম্রপালি কেমন করে আহ্বান জানাবে লোকোত্তমকে? হতভাগিনী তার অনিন্দ আননটি নীরবে নামিয়ে আনে সহস্রদল পদ্মের মতো যুগল চরণে। যৌবনের অযুত পরশ পুরুষ স্পর্শের পুরীশ অশ্রুর বন্যায় ধৌত হয়ে গেল। লিচ্ছবিরাজ ও গণের পরাজয় ঘটল। সেই ঘৃণিতা দুর্বিনীতা রাজনটি যে আশ্রয় দিয়েছিল লিচ্ছবিদের চিরশত্রুকে আপন শয়নকক্ষে, যে সেই মহাপাষণ্ডের বীর্যকে 10 মাস গর্ভে ধারণ করে পাপের পসরা পূর্ণ করেছে, সেই কলঙ্কিনীর হল জয়। ভগবান বুদ্ধ সশিষ্য অতিথি হলেন নটির প্রমোদ ভবনে। পিটককার বলেননি, আহা, কেন বলেননি, সেই অবাক রাত্রিতে মহাকারুণিক কি উপদেশ দিয়েছিলেন রুদ্ধদ্বার কক্ষে ওই হতভাগিনী কানিন পুত্রের জননীকে? বস্তুত আদেও কোনো উপদেশ যে তিনি দিয়েছিলেন তারও উল্লেখ নেই, ইঙ্গিত নেই। বোধ করি সে রাত্রে আম্রপালির অন্তরে মুক্তির জন্য এমন একটি ঐকান্তিক আকুতি তিনি লক্ষ্য করেছিলেন, যার জন্য মৌখিক উপদেশ ছিল বাহুল্য। রবিবার ছুটির দিন, তবু সকাল সকাল দুটি খেয়ে নিয়ে বেলা 1:30 নাগাদ বাড়ি থেকে বার হবার জন্য প্রস্তুত হলেন। হাতে ছাতা, কাঁধে ঝোলা ব্যাগ, তার ভিতর স্টিলের সেই ক্যাশ বাক্স ছাড়াও ছিল একটা স্ট্যাম্প প্যাড আর 1 খণ্ড কাগজে সেই স্বীকৃতি। পত্রবাহকের নিকট ব্ল্যাকমেলিং বাবদ প্রথম ও শেষ কিস্তি হিসাবে 25,000 টাকার 10 ও 20 টাকার নোটে বুঝিয়া পাইলাম। গোটা গোটা হরফে রসিদটা লিখতে লিখতে প্রফেসর তালুকদারের মনে হয়েছিল তিনি বোধহয় ব্ল্যাকমেলিংয়ের ক্রিমিনোলজির ইতিহাসে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করে গেলেন। রসিদ নিয়ে ব্ল্যাকমেলিংয়ের প্রথম ও শেষ কিস্তি মেটানো। নিজের গাড়ি গ্যারেজ থেকে বার করলেন না। সব কিছু গুছিয়ে নিয়ে জুতোর ফিতেটা বেঁধে রামুকে বললেন, একটা ট্যাক্সি ডেকে আনতে, ভবানীপুরের পদ্মপুকুরে যাবেন। ট্যাক্সি এসে দাঁড়ালো দরজায়। ডানে বাঁয়ে দেখে নিয়ে সাবধানী প্রৌঢ় মানুষটি ছাতা বগলে ব্যাগ কাঁধে ট্যাক্সিতে উঠে বসলেন। দুপুরের ফাঁকা রাস্তা। গোলপার্ক, সাদার্ন এভিনিউ, শরৎ বসু রোড ধরে চক্রবেরিয়ার মোড়ে পৌঁছতে সময় লাগলো 22 মিনিট। শরৎ বসু আর চক্রবেরিয়ার মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার বিপরীতে ট্যাক্সিটাকে থামালেন। তখন 2:10। এখনও 20 মিনিট সময় হাতে আছে, যথেষ্ট সময়। এইটুকু পথ উনি হেঁটেই যেতে চান। ট্যাক্সি ড্রাইভারটাকেই বা বেহুদ্দ সাক্ষী রাখেন কেন?
ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে ছাতাটা খুলে উনি গুটি গুটি জাস্টিস চন্দ্রমাধব রোড ধরে পশ্চিমমুখ চলতে থাকেন, কাঁধে ব্যাগ। পথ এই মধ্যদিনে প্রায় নির্জন। দু একটা গাড়ি যাচ্ছে হুসহাস করে, রিকশার ঠুন ঠুন। বাঁ দিকে গুজরাতিদের একটা মেটার্নিটি হোম, তার পাশেই এক ভাজিওয়ালার দোকান। বিপরীত ফুটপাথে দক্ষিণাকালী মিষ্টান্ন ভাণ্ডার। ঘড়িটা দেখলেন আবার, 2:20, এখনো 10 মিনিট বাকি। হঠাৎ স্থির করলেন নির্ধারিত সময়ের আগেই উনি ওই বেঞ্চিতে গিয়ে বসে থাকবেন ছাতা মাথায়। দেখবেন জিন্সের প্যান্ট পরা টমেটো রঙের স্পোর্টস গেঞ্জি গায়ে লোকটা কোন দিক দিয়ে পার্কে ঢোকে। লক্ষ্য করে দেখবেন সে একা আসে কিনা, কি চেপে এলো। প্রাইভেট কার হলে তার নম্বরটা ওকে দেখে নিতে হবে, ট্যাক্সি হলেও তাই। আর যদি হাঁটতে হাঁটতে আসে তবে ওর হাঁটার ধরনটা অনেকক্ষণ ধরে দেখবার সুযোগ পাবেন। ভবিষ্যতে আইডেন্টিটি প্যারেডে রাস্তাটা পার হয়ে পার্কের ভিতর যাবেন, বাঁ দিক থেকে একজন মোটর বাইক চালিয়ে প্রায় ওর ঘাড়ের উপর এসে ব্রেক কষে। ব্যাগ সামলে উনি 2 পা পিছিয়ে যান। লোকটা বলে, সরি। উনি দাঁড়িয়ে পড়েছেন। মোটরসাইকেলের আরোহীর গায়ে হালকা নীল রঙের একটা উইন্ডশিটার, মাথায় হেলমেট, চোখে গগলস। তার বাঁ হাতে একটা চিরকুট। ডানে বাঁয়ে দেখে নিয়ে প্রশ্ন করে, উত্তর দিক কোনটা স্যার? তালুকদার সাহেব ওর থেকে প্রায় 2 মিটার দূরে সরে এসেছেন। তবু সেখান থেকেই মনে হলো ওর হাতে ওটা একটা স্কেচ ম্যাপ। প্রফেসর তালুকদারের কাছে কম্পাস নেই, কিন্তু উত্তর দক্ষিণ নিশানাটা তার গুলিয়ে যায়নি। হাত দিয়ে দেখিয়ে দিলেন। লোকটা বললে, তার মানে এটা যদুবাবুর বাজার? এবার সে তার ম্যাপের উপর তর্জনীটা রেখেছে। কাগজটা দেখতে অধ্যাপক তালুকদার ঘনিয়ে এলেন ওর কাছে। লোকটা হাতে ধরা ম্যাপের দিকে তাকিয়েই ডান হাতটা বাড়িয়ে দিল ওর দিকে। সেটা মৃদুভাবে স্পর্শ করল ওর তলপেট। সেদিকে তাকিয়ে বজ্রাহত হয়ে গেলেন তালুকদার সাহেব। ওর মুঠিতে ধরা আছে একটা রিভলভার, খেলনার নয়, খাঁটি মাল। উনি কি একটা কথা বলতে গেলেন, কিন্তু কথাটা শোনা গেল না, কারণ ঠিক সেই মুহূর্তেই লোকটা কিক করে মোটরসাইকেলে আবার স্টার্ট দিল। প্রচণ্ড শব্দে তালুকদারের কণ্ঠস্বর মিলিয়ে গেল। সামনের রাস্তার দিকে তাকিয়ে মোটরবাইকের শব্দকে ছাপিয়ে গগলস পরা লোকটা বললে, প্রফেসর তালুকদার, কোনো উচ্চবাচ্য করবেন না। আপনার কাঁধের ঝোলাটা আমার কেরিয়ারের ব্যাগে ভরে দিন, কুইক। তালুকদার তখন থরথর করে কাঁপছেন। ত্রিসীমানায় একটা লোক নেই। ওদিকে খানকয়েক গাড়ি পার্ক করা আছে বটে, কিন্তু যাত্রীবিহীন। দক্ষিণাকালী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একজন প্রৌঢ়া মহিলা খরিদ্দারকে অবশ্য দেখা যাচ্ছে। ভট 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 বিকট শব্দের মধ্যেই লোকটা বলল, প্রফেসর, আপনি নিজে হাতে ভরে না দিলে আপনার কিডনিটা ফুটো করে দিয়ে ব্যাগটা ছিনিয়ে নেব, কিন্তু আমি 3 গুনব। 1, 2। উনি কাঁধ থেকে ব্যাগটা খুলে নিয়ে কিছু বলতে গেলেন। এবারও তাকে থামিয়ে দিয়ে লোকটা ব্যাগটা ছিনিয়ে নিল, রেখে দিল ওর কেরিয়ার ব্যাগে। তারপর একগাল হেসে বলল, হ্যাঁ, আপনি পণ্ডিত মানুষ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি মাস্তান নই, আমার নাম নেপো। মাস্তান ওই দেখুন, ওই পার্কে ঢুকছে, বুড়ো আঙুল চুষতে চুষতে। আঙুল তুলে সে পার্কের বিপরীত দিকে ইঙ্গিত করল। একটা গাঁটা গোটা লোক গেট দিয়ে পার্কে ঢুকছিল। তার পরনে জিন্সের প্যান্ট আর গায়ে টমেটো রঙের গেঞ্জি, মাথায় হুড। সে থমকে দাঁড়িয়ে পড়ল। হেলমেট পরা মোটরসাইকেলে বসা একজন লোক আঙুল তুলে তাকে দেখাচ্ছে, তার হাতে রিভলভার। লোকটা চোঁচা দৌড় মারল একদিকে। মুহূর্ত মধ্যে ফুল স্পিডে নেপো বেরিয়ে গেল উল্টো দিকে। বজ্রাহত হয়ে মাঝ সড়কে উনি ছাতা মাথায় দাঁড়িয়েই থাকলেন। বাঁকের মুখে মিলিয়ে গেল মোটর বাইক। টমেটো কালার স্পোর্টস গেঞ্জি তার অনেক আগেই হাওয়া। একটা দীর্ঘশ্বাস পড়ল তালুকদার সাহেবের। ভুল হয়ে গেল সামান্যর জন্য। দক্ষিণাকালী মিষ্টান্ন ভাণ্ডারে যিনি দাঁড়িয়েছিলেন তিনি দইয়ের ভাঁড় হাতে এতক্ষণে ওই দিকের ফুটপাত ধরে বাড়ি পানে হাঁটা দিয়েছেন।
হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন ভদ্রমহিলা তালুকদারকে দেখে। মাঝ সড়কে ওই বুড়োটা এমন নিথর হয়ে দাঁড়িয়ে আছেন কেন ছাতা মাথায়? পাগল নাকি? সোমমঙ্গল দুটো দিন প্রচণ্ড টেনশনে কাটল। কলেজে গেছেন, কিন্তু যাবার আগে টেলিফোনটা রিসিভার থেকে নামিয়ে রেখে ঘর তালা বন্ধ করেছেন। উনি চাননি ওর অবর্তমানে মাস্তান বাড়িতে ফোন করে। সোমমঙ্গল দুটো দিনই সন্ধ্যার পর দ্বার রুদ্ধ করে অপেক্ষা করেছেন টেলিফোনের উপর বাঁ হাতটা রেখে, রাত 8:30টায়। কিন্তু মাস্তান ফোন করেনি। 25,000 টাকার দাবি পুনরায় পেশ করে হুমকি দেয়নি। কিন্তু কেন কেন? ব্যাগটা যে ছিনতাই হয়ে যাবে এটা জানতেন নিশ্চিতভাবে। সেটা ছিনতাই হবেই, আন্দাজে নয়, স্বাভাবিক যুক্তিনির্ভর সিদ্ধান্ত। মাস্তান টিপছাপ সহ রসিদ দিয়ে যখন ব্ল্যাকমেলিংয়ের টাকাটা নিতে স্বীকৃত হলো, সেই মুহূর্তেই উনি সেটা বুঝে নিয়েছিলেন। অমন একটা রসিদ সে প্রফেসর তালুকদারের ব্যাংক ভল্টে রাখতে রাজি হবে না, কিছুতেই না। ওই যুক্তিটা ঢোপে টেকে না। ওই দুই পক্ষের আর্সেনালে হাইড্রোজেন বম্ব থাকা। তালুকদার 60-এর কোঠায়, মাস্তান বোধ করে 20-22। মাস্তানের প্রত্যাশিত মধ্যবয়সে তালুকদার সাহেবের ওয়ারিশ ব্যাংক ভল্ট খুলবে তখন। হয়তো উনি সমস্ত ঘটনাটা একটা FIR-এর মতো লিখে তার সঙ্গে ওই রসিদ পিন দিয়ে গেঁথে তার ব্যাংক ভল্টে রেখে গিয়েছেন প্রতিশোধ নিতে। তাহলে প্রফেসর তালুকদার তাই আন্দাজ করেছিলেন নর্দার্ন পার্কে পৌঁছাবার পূর্বেই তার ব্যাগটা ছিনতাই হয়ে যাবে। সেজন্য সাবধানী মানুষটি প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নিয়েছিলেন ঠিকই। সেই জন্যই সেদিন চাঁদনির বাজারে ওকে একজোড়া টর্চের ব্যাটারি কিনতে হয়েছে, ইঁদুর মারা স্প্রিং কল সোল্ডারিং তার কিনতে হয়েছে। সেজন্যই দুটো দিন নির্জন কক্ষে সাধনা করতে হয়েছে। কিন্তু ওর দৃঢ় বিশ্বাস ছিল মাস্তান নিজেই আসবে টাকাটা ছিনিয়ে নিতে। তাই মোটরসাইকেল আরোহীর অতর্কিত আবির্ভাবটা অপ্রত্যাশিত ছিল না ওর কাছে। কিন্তু দাবা বোড়ে ছকের ও প্রান্তে ঘোড়ার চালে ওটসাই কিস্তিটা ওর নজরে পড়েনি। উনি ভাবতেই পারেননি মাস্তান এইভাবে দাবা ধরে ঘোড়ার চালে কিস্তি দিতে পারে। তাই বেমক্কা নেপোর সহকারীর আবির্ভাবে উনি হতচকিত হয়ে পড়েন। মাস্তানকে ডিঙিয়ে দধিভক্ষণ মানুষে দ্বিতীয় একটি নেপোর আবির্ভাবটা ছিল হিসাবের বাইরে। দুজন যে দুদিকে পালালো, উনি কি করবেন? কিন্তু সোমমঙ্গল দুটো দিনের মধ্যে মাস্তান টেলিফোন করল না, নতুন করে 25,000 টাকার দাবিটাও পেশ করল না। কেন কেন? হয় মাস্তান নয় নেপো, একজন না একজন তো তাকে ফোন করবেই। দুজনের মধ্যে যে ফাঁকে পড়েছে। গাড়িটা গ্যারেজে তুলে দিয়ে সবে তালা লাগিয়েছেন, বাড়ির দিকে এক পা বাড়াবেন, তখনই ওর পাঁজর ঘেঁষে এসে থামল একটা মোটরসাইকেল। না দেখেই ওর মনে হলো নেপো। দইয়ের হাঁড়িটা মধুসূদন দাদার ভাঁড়ের মতো বারে বারে ভরে ওঠে কিনা দেখতে এসেছে। ঘুরে দাঁড়িয়ে দেখলেন না, নেপো নয়, কালো কোট গায়ে একজন অপরিচিত যুবক। নেপোকে উনি চেনেন না, তার চোখে ছিল গগলস, মাথায় হেলমেট। এরও তাই, কিন্তু দেহ দৈর্ঘ্যে এসে নেপোর চেয়ে অন্তত 6 ইঞ্চি লম্বা। ও আজকাল তো আবার 6 ইঞ্চি বলা চলবে না, 15 সেন্টিমিটার আর কি। প্রফেসর তালুকদার? ইয়েস। প্রফেসর রঞ্জন তালুকদার, PRS? হ্যাঁ তাই, আপনি কে? মোটর বাইকটা একপাশে সরিয়ে এগিয়ে এলো। সসম্ভ্রম নমস্কার করে এবার নিম্ন কণ্ঠে বললে, ডিটেকটিভ সার্জেন্ট প্রণব মজুমদার স্যার, আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। ভিতরের পকেট থেকে ওর আইডেন্টিটি কার্ডটা বার করে দেখায়। সাবধানী মানুষটি আলোর নিচে ভালো করে দেখে নিলে, হ্যাঁ, লোকটা পুলিশ বিভাগের অফিসার, এতে সন্দেহ নেই। আসুন, ভেতরে আসুন। আপনি আমাকে তুমি বলবেন স্যার, কিন্তু ওই পার্কের দিকে গেলে ভালো হতো না? আমি কিছু গোপন কথা জানতে চাইব, হয়তো কিছুটা সংকোচের। আমি পেশায় মাস্টার মানুষ, বয়সেও তোমার ডাবল। আমার কাছে আবার তোমার সংকোচ কিসের মজুমদার? প্রণব কেশে গলাটা সাফা করে নিল।
তারপর বলল, মানে সংকোচটা আমার তরফে নয় স্যার, মানে আপনার তরফে। মিসেস তালুকদার কি বাড়িতেই আছেন? আছেন। তুমি জানো না তাই প্রশ্ন করছো। মিসেস তালুকদার আজ 28 বছর শয্যাশায়ী, পার্মানেন্টলি ইনভ্যালিড। প্রণব অবাক বিস্ময়ে তাকিয়ে রইল কয়েকটি মুহূর্ত, তারপর বললে, আই এম সরি স্যার, আমি জানতাম না। কিন্তু আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা কেউ কি এখন বাড়িতে? ওকে মাঝপথে থামিয়ে দিয়ে তালুকদার ম্লান হেসে বললেন, বিবাহের 1 বছরের মধ্যেই আমার স্ত্রী পঙ্গু হয়ে যান। সংসারে কেউ নেই। এসো এসো, ভেতরে এসো, বসো। গাড়ি পার্কিংয়ের শব্দ পেয়েই রামু এসে দরজা খুলে দাঁড়িয়েছিল। উনি ডিটেকটিভ সার্জেন্ট প্রণব মজুমদারকে নিয়ে এসে ওর স্টাডিতে বসালেন। তার মুখোমুখি বসতে যাবেন তার পূর্বেই রামু ঘোষণা করে, মাইজি বোলাতি হ্যাঁ। অগত্যা ফ্যানটা খুলে দিয়ে স্ত্রীর ঘরে চলে আসেন। শয্যাশায়ী মানুষটির কৌতূহল অফুরন্ত, আর সে কৌতূহল মেটানোর তর সয় না। প্রণতি জিজ্ঞাসা করেন, মোটর সাইকেলে চেপে কে এলো গো? ডিটেকটিভ পুলিশ সার্জেন্ট। রামুকে বলো দুজনের চা জলখাবার দিয়ে যেতে। আমরা দরজা বন্ধ করে কথা বলবো, ও যেন টোকা দেয়। এই কথাগুলো উনি নিজেই রামুকে বলতে পারেন, সচরাচর বলেন না, প্রণতিকে দিয়ে বলান। অর্থাৎ শুয়ে শুয়ে যতটা গৃহিণীপনা করা চলে আর কি। প্রণতি জানতে চান, ডিটেকটিভ পুলিশ সার্জেন্ট ও কেন এসেছে? বারে, ভুলে গেলে? এই অসভ্য মাস্তানটা আমাকে টেলিফোনে শাসিয়েছিল, মনে নেই? সেই তার বোন, কি যেন নাম, তাকে পাশ করিয়ে দিতে। মালিনী? হ্যাঁ, মালিনী। তাই ও এসেছে আমার নিরাপত্তা বিধানে। ও আচ্ছা, যাও, আমি রামুকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। এবার বাইরের ঘরে ফিরে এসে ওর মুখোমুখি বসে বললেন, এবার বলো মজুমদার, আমার সংকোচ হওয়ার মতো কি কথা বলতে চাও? আপনি কি স্যার মেঘচুম্বিত অ্যাপার্টমেন্টটা চেনেন? তালুকদারের মুখের হাসি মিলিয়ে যায়। সংক্ষেপে বলেন, চিনি। মাসখানেকের ভিতর ওখানে কি কখনো গেছেন? হ্যাঁ, গেছি। 8 তলার 20 নম্বর ফ্ল্যাটে, মিস্টার সন্ধির অ্যাপার্টমেন্টে। এবার সরাসরি জবাব দিলেন না, একটু ভেবে নিয়ে বললেন, মজুমদার, ভারতীয় সংবিধানে প্রভিশনস আছে, পুলিশ যদি মনে করে। আগে না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমরা কিছু তথ্য সংগ্রহ করছি মাত্র। আপনাকে অভিযুক্ত করার ইচ্ছা আমার আদৌ নেই। আচ্ছা, আমি বরং ব্যাকগ্রাউন্ডটা আপনাকে খুলে বলি, তাহলে আপনার পক্ষে আমাদের সহযোগিতা করা সহজতর হবে। শুনুন, গতকাল রাত্রে ট্যাংরার একটা বস্তির ঘরে সার্চ করতে গিয়ে আমার সহযোগী পুলিশ একটা চাবি দেওয়া অ্যাটাচি কেস পায়। সেটা খুলে দেখা যায় তার ভিতর গোনাগুনতি 22টা ম্যানিলা কাগজের খাম। প্রতিটি খামের উপরে এক একজনের নাম লেখা, নাম আর ঠিকানা, কী কাজ করেন, কর্মস্থলের ঠিকানা আর টেলিফোন নাম্বার। নামগুলি অব্যতিক্রম পুরুষের। আমরা অনুসন্ধান করে দেখেছি অধিকাংশই বয়স্ক, অর্থবান এবং জীবনে সুপ্রতিষ্ঠিত পুরুষের। প্রতিটি খামের ভিতর 4-6টি রঙিন হটশট ফটোগ্রাফ, পোস্টকার্ড সাইজ এবং সেলফোনে মোড়া ওই 6টি আলোকচিত্রের নেগেটিভ। মজুমদার এই পর্যন্ত বলে থামল। অধ্যাপক তালুকদার অধবদনে নির্বাক বসে রইলেন। প্রণব আবার শুরু করল, ছবিগুলি সম্পূর্ণ বিবস্ত্র নরনারীর, ইনফ্যাক্ট সঙ্গমরত নরনারীর। 22টি খামে একই রমণী, কিন্তু পুরুষগুলি বিভিন্ন। বুঝতে অসুবিধা হয় না, খামের উপর যার নাম ঠিকানা লেখা আছে তারই ছবি। ওর একটা খাম, তাতে 6টা ফটো আর 6টা নেগেটিভ ছিল। নিতান্ত সৌভাগ্যই বলতে হবে। এই নাটকীয় মুহূর্তে রামুর ঊর্ধ্বদ্বারে টোকা দিল। তালুকদার উঠে পড়েন। এক্সকিউজ মি। তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। রামু 2 প্লেট খাবারের ট্রে ও 2 কাপ চা নামিয়ে দিয়ে যায়।
তালুকদার দরজাটা পুনরায় ভিতর থেকে অর্গলবদ্ধ করে ফিরে এসে বসে পড়েন। বলেন, অপ্রিয় আলোচনাটা বরং খেয়ে নিয়ে হবে। প্রণব চায়ের কাপটা টেনে নেয়। অনেকে খাবার খেয়ে চা পান করে, অনেকে চা পান আনতে আহারে মন দেয়। প্রণব দ্বিতীয় দলে, তালুকদার আবার প্রথম দলে। ফ্রেঞ্চ টোস্টের পাত্রটা টেনে নিয়ে বললেন, কল্যাণকে চেনো? কল্যাণ সেনগুপ্ত, IPS। বাহ, স্যারকে চিনব না? উনি এখন সেন্ট্রাল গভর্নমেন্টে তো, দিল্লিতে পোস্টেড। আপনি ওকে চেনেন বুঝি? কল্যাণ আমার ছাত্র ছিল, ব্রিলিয়ান্ট ছাত্র। ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়, তারপর IPS। আহার এবং চা পান আনতে আবার সেই অনিবার্য অপ্রিয় প্রসঙ্গ। তবে প্রণব জিনিসটা সহজ করে পরিবেশন করল। পকেট থেকে একটা পোস্টকার্ড সাইজ রঙিন ফটোগ্রাফ বার করে বললে, দেখুন তো স্যার, এই মেয়েটিকে চেনেন? হ্যাঁ, মালিনীরই। ঈশ্বরকে ধন্যবাদ যদি তিনি থাকেন। মেয়েটি বিবস্ত্রা নয়। দেখে নিয়ে প্রফেসর তালুকদার ফেরত দেন, হ্যাঁ চিনি। এই মেয়েটি মোহজাল বিস্তার করে টেলিফোনে ডেকে আপনাকে এই 8x20 অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, তাই না? নতমস্তকে স্বীকার করলেন মাথা নেড়ে। কত টাকা দিয়েছিলেন ওকে? চমকে চোখে চোখে তাকান, বলেন, টাকা? না না, টাকা তো আমি কিছুই দিইনি। কিন্তু ওই মেয়েটির সঙ্গে তো আপনি এক বিছানায় শুয়েছিলেন। তালুকদার নির্বোধের মতো তাকিয়ে রইলেন ওর দিকে। প্রণব স্পষ্ট স্বরে বললে, অস্বীকার করে লাভ নেই স্যার। একটা খামের উপর আপনার নাম ঠিকানা লেখা ছিল, আর ভিতরে আপনাদের দুজনের 6খানা ফটোগ্রাফ। আপনি হয়তো খেয়াল করেননি, মেয়েটির শয়নকক্ষে জোরালো বাতি ছিল। পর্দার আড়ালে দাঁড়িয়ে কেউ আপনাদের দুজনের ফটো তুলেছিল। তালুকদার দুহাতে নিজের মুখ ঢাকলেন। আপনি বলতে চান ফটোর কথা আপনি আদৌ জানতেন না? মুখ থেকে হাত সরল না। শিরশ্চালনে জানালেন উনি তা জানতেন না। অর্থাৎ আমার কাছে এইমাত্র জানলেন? হ্যাঁ তাই। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওই শয়তানিটা। না স্যার, সে শয়তানি নয়, সেও এক হতভাগিনী, ব্ল্যাকমেলিংয়ের শিকার। তারও জীবনে একবার পদস্খলন হয়েছিল, আর বাকি জীবন তারই মাশুল দিয়ে চলেছে। এতক্ষণে সত্যই স্তম্ভিত হয়ে গেলেন উনি। আর অভিনয় নয়। মুখ থেকে হাতটা সরে গেল। বললেন, মানে? প্রণব বুঝিয়ে বলে, মেয়েটি খানদানি ঘরের মেয়ে, পড়াশোনাতেও দুর্দান্ত। ইউনিভার্সিটিতে পড়ার সময় পদস্খলন হয়। না, পদস্খলন ঠিক নয়, অপাত্রে বিশ্বাস করা যদি অপরাধ হয় তবে তাই। ছেলেটা ওকে ফেলে পালিয়ে যায়। ওর পরিবারের ধারণা অপহৃতা মেয়েটি মারা গেছে। বাস্তবে ওর একটি পুত্র সন্তান হয়েছিল, জীবন। তালুকদার চমকে উঠে বললেন, হ্যাঁ কি বললে? জীবন? জীবক নয়? আগে না, কেন জীবক হতে যাবে কেন? না না, কিছু না, আমারই ভুল। তারপর? ওর ওই সন্তানটি হচ্ছে ওই মাস্তান পার্টির ট্রাম্প কার্ড। মেয়েটি যদি কোনো সময় বেশ্যাবৃত্তি করতে অস্বীকৃতা হয়, তাহলে ওরা ভয় দেখাতো জীবনকে পঙ্গু করে ভিক্ষাজীবী বানিয়ে মায়ের অপরাধের প্রতিশোধ নেবে। প্রতি মাসে দূর থেকে জীবিত জীবনকে দেখতে পাওয়াই ছিল ওর জীবন ধারণের একমাত্র সান্ত্বনা। অবিবাহিত ছোট বোনদের কথা ভেবে সে আত্মপ্রকাশও করেনি। মেয়েটি এখন কোথায় প্রণব? সে মুক্তি পেয়েছে, ছেলেকেও পেয়েছে। নিজের পরিবারে সে ফিরে যেতে চায়নি। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মা ছেলের একটা রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা হচ্ছে দিল্লিতে। মেয়েটি একটা অরফানেজে চাকরি পাবে। আর ওই মস্তান পার্টি, সেখানে আবার গিয়ে যদি? না স্যার, মেয়েটির দুঃস্বপ্নের অবসান হয়েছে। তার সাহায্যে আর ব্ল্যাকমেলিং করা যাবে না। ওর অবৈধ সন্তানটি ওই অরফানেজেই থাকবে, মাও ওখানে চাকরি করবে। থ্যাঙ্ক গড, থ্যাঙ্ক গড। ঈশ্বর আছেন কি না এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে মনে পড়ল না বিজ্ঞান ভিক্ষুর। আবার কিছুটা নীরবতা। অধ্যাপক তালুকদারই সেই নীরবতা ভেঙে বললেন,
বিশ্বাস করো প্রণব, কাজটা যে বেআইনি তা আমি আদৌ জানতাম না। প্রণব চায়ের কাপটা নামিয়ে রেখে বললে, আপনাকে একটা কথা পরিষ্কার করে বলা দরকার। আপনি কোনো বেআইনি কাজ করেননি। প্রস্টিটিউশন এই দেশে ওপেন প্রফেশন। তাছাড়া আপনি বলছেন ওকে কোনো টাকাও দেননি। মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে যখন নয়, আর সে যখন প্রাপ্তবয়স্ক, এমনকি ওই ফ্ল্যাটে আপনি অনধিকার প্রবেশও করেননি। মেয়েটির আহ্বানে তারই ফ্ল্যাট মনে করে। তাহলে তুমি কি অনুসন্ধান করতে এসেছো আমার কাছে? আপনার ব্যক্তিগত জীবনের গোপনীয়তার বিষয়ে আমাদের পুলিশের কোনো কৌতূহল নেই, কোনো জিজ্ঞাসাও নেই। আমার বড় কর্তার ধারণা ওরা, বাই দ্য ওয়ে, ওরা দুজন ছিল, গুরু আর চেলা। ওরা ওই মেয়েটির সাহায্যেই অর্থবান বয়স্ক সমাজে প্রতিষ্ঠিত মানুষদের ওই অ্যাপার্টমেন্টে টোপ ফেলে টেনে নিয়ে যেত। তারপর বিশেষ মুহূর্তে পর্দার আড়াল থেকে ফটো তোলা হতো। এইভাবে এই পর্যন্ত 22 জন মানুষকে ওরা কবজা করেছে। তারপর ওই ফটো দেখিয়ে তাদের ব্ল্যাকমেলিং শুরু হয়ে যেত। এটাই ছিল ওই গুরু শিষ্যের ব্যবসা। গুরু শিষ্য, নেপো আর মাস্তান, কে গুরু আর কে চেলা? তালুকদারের মনে যে এইসব প্রশ্ন জাগছে তা তার মুখ দেখে আদৌ বোঝা গেল না। তিনি নির্বাক তাকিয়ে রইলেন প্রণবের মুখের দিকে। এবার বলুন স্যার, কি করে মেয়েটির সন্ধান পেলেন আপনি? উনি সংক্ষেপে তা জানালেন। ট্যাক্সির গর্ভে পত্রিকা পাওয়া থেকে টেলিফোনে যোগাযোগ, ট্যাক্সি নিয়ে মেঘচুম্বিত অ্যাপার্টমেন্টে যাওয়া, তারপর অভিজ্ঞতাটা একেবারে সংক্ষেপিত করে বললেন। হঠাৎ দরজায় কলবেল বেজে ওঠায় উনি তাড়াতাড়ি চলে এসেছিলেন, মেয়েটিকে কোনো টাকা কড়ি না দিয়েই। তারপর টেলিফোন কলটা কখন পেলেন? না, তারপর মেয়েটি তো আমাকে আর টেলিফোন করেনি। মেয়েটি নয়, আমি মাস্তান অ্যান্ড পার্টির কথা বলছি। মাস্তান? হ্যাঁ, মাস্তান বলে একজন আমার শালাকে ফোন করেছিল, প্রিন্সিপাল সাহেবকেও ফোন করেছিল, কিন্তু আমাকে তো করেনি। তার মানে আপনার কাছে কেউ কোনো টাকা দাবি করেনি ওই ফটো আর নেগেটিভ ফেরত দেবার প্রস্তাব করে? না, ফটো যে তোলা হয়েছে তা তো আমি জানতামই না। আই সি। আমার মনে হয় আপনার দান আসেনি বলি 22 জন মানুষকে দহন করেছিল তো ওরা, একে একে অগ্রসর হচ্ছিল। আপনার শ্যালক ও প্রিন্সিপালকে বাজিয়ে রেখেছিল, আশা করেছিল তারা আপনাকে কিছু বলবেন, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে থাকবেন। যাই হোক, আপনি বলছেন যে আপনার কাছে ব্ল্যাকমেলের প্রস্তাব নিয়ে কেউ আসেনি, তাই তো? না, আসেনি। বোধহয় আমার দান আসার আগেই তোমরা ট্যাংরার বস্তিতে রেড করেছো। একটা কথা, ওই ছবিগুলোর কি হবে? আমি যে মুহূর্তে লালবাজারে রিপোর্ট করব যে আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো যোগাযোগ নেই, তখনই ওরা খামটা পুড়িয়ে ফেলবে। মাননীয় নাগরিকদের বেইজ্জত করার কোনো বাসনা আরক্ষা বিভাগের নেই। কিন্তু তোমরা যখন তদন্ত করে বেড়াচ্ছ, তখন ব্ল্যাকমেলারকে একদিন না একদিন আদালতে তুলবেই। সেদিন কোনো না কোনো মাননীয় নাগরিক তো বেইজ্জতে চূড়ান্ত হবেন। প্রণবের চা জলখাবার শেষ হয়েছিল, এখন তার একটু ধূমপানের নেশা জেগেছে। বৃদ্ধ অধ্যাপকের সম্মুখে সে সিগারেটটা ধরাতে চায় না, উঠে দাঁড়ায়, বলে, না স্যার, ঘটনাচক্রে কোনো মাননীয় নাগরিকই এই বিশেষ ক্ষেত্রে বেইজ্জত হবেন না। আমরা কোনো আদালতেই এভিডেন্স হিসেবে ওই 22 জনের কোনো ফটোগ্রাফি দাখিল করব না। তাহলে ওই ব্ল্যাকমেলারদের কনভিকশন হবে না বলছো? শাস্তি হবে না? একগাল হেসে প্রণব মজুমদার বললে, ওর কনভিকশন হয়ে গেছে স্যার। ওর একার নয়, দুজনেরই, গুরু আর চেলার। ডেথ পেনাল্টি। ডেথ পেনাল্টি? হাইকোর্টে? না স্যার, হায়ার কোর্টে। উপরের ঘূর্ণমান সিলিং ফ্যানটার দিকে আঙুল তুলে দেখায় প্রণব। প্রফেসর সেই দিকে একবার তাকিয়ে দেখলেন বোঁ বোঁ করে ফ্যানটা ঘুরছে, বললেন, তার মানে আমি এখানে কোনো ব্ল্যাকমেলিংয়ের চার্জের জন্য এনকোয়ারি করতে আসিনি স্যার। চার্জটা ব্ল্যাকমেলিং নয়। তাহলে মার্ডার, খুন। প্রফেসর তালুকদার এক মুহূর্তের জন্য স্তব্ধ বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকেন, তারপর যেন কণ্ঠস্বর ফিরে পান, বলেন, মার্ডার?
তার মানে ওই অ্যান্টি সোশ্যাল গুন্ডা দুটো কাউকে খুন করেছে? আগে না স্যার, ওই গুরু শিষ্য দুজনেই খুন হয়েছে। গুড হেভেন্স! কিভাবে? গুলিতে? রিভলভারের? এবারেও আপনার অনুমান ভুল হলো স্যার। এত ভুল তো সচরাচর আপনি করেন না স্যার। প্রফেসর তালুকদার গম্ভীর হয়ে যান, সামলে নিয়ে বললেন, তবে কিভাবে হলো? বলছি। কোনো একজন A1 ধুরন্ধর ওস্তাদের শেষ রাত্রের প্যাঁচে। তিনি ওই মাস্তানের দাবি মেনে নেন, ব্ল্যাকমেলিংয়ের টাকাটা মিটিয়ে দেন একটা মজবুত কালো রঙের স্টিলের ক্যাশ বাক্সে। গোড়া গুরু শিষ্য কেউ কাউকে বিশ্বাস করত না। দুজনেরই আশঙ্কা ছিল যে পার্টনার ইন ক্রাইম ডাবল ক্রস করবে। তাই ক্যাশ বাক্সটা খোলার সময় দুজনেই হুমড়ি খেয়ে পড়েছিল 10-20 টাকার নোটের বান্ডিল গুনতি করতে। চাবিটা সেলোটেপ দিয়ে বাক্সের গায়ে আটকানো ছিল। চাবি লাগিয়ে পাল্লাটা খোলার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড একটা বিস্ফোরণ হয়। টালিঘরের আধখানা ছাদ উড়ে যায়, আর গুরু আর চেলার দেহ সদচ্ছিন্ন। কোনটা কার হাত, কোনটা কার পা, তা জিগজা পাজেলের মতো পুলিশকে এখন মেলাতে হচ্ছে। শিষ্যকে শনাক্ত করা গিয়েছে তার একটা টিপিক্যাল টমেটো রঙের স্পোর্টস গেঞ্জি দেখে, আর গুরুর মাথায় হেলমেট পরা ছিল বলে তার মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ হয়নি। দুজনের নামে একাধিক পুলিশ কেস ছিল, শনাক্ত করার কোনো অসুবিধা হয়নি। মরা পাবদা মাছের মতো নিষ্পলক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকেন অধ্যাপক তালুকদার। মুখটা হাঁ। ডিটেকটিভ সার্জেন্ট বুঝিয়ে বলে, আসলে স্যার বাক্সটা ছিল একটা বুবি ট্র্যাপ। ইঁদুর মারার কলে স্প্রিংয়ের স্টোর করা স্ট্যাটিক এনার্জি পাল্লা খোলার সঙ্গে সঙ্গেই কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে ডেড সেল ব্যাটারির ফিউজ দুটিকে জুড়ে দেয়, ইলেকট্রিক স্পার্ক দেয়, সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ। ইউ মিন বোমা? বোমা বিস্ফোরণ? ক্যাশ বাক্সে বোমা এলো কোথা থেকে? বোমা পেটো আজকাল রামশ্যাম যদুও বানায় স্যার, পাড়ায় পাড়ায়। তা বটে, কিন্তু স্যার এটা তো কোনো রামশ্যাম যদুর হাতের কাজ নয়। কেন এ কথা বলছো কেন? কারণ স্যার এটাতে ছিল মাস্টার টাচ। কে বানিয়েছেন তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তিনি ধরনের পাপের ভার কিছুটা লাঘব করেছেন। তিনি আমাদের নমস্য। না না, তা বললে কি চলে নাকি? সবাই যদি এইভাবে আইন নিজের হাতে নিয়ে নেয়। প্রণব হেলমেটটা বগল দেবা করে উঠে দাঁড়িয়েই ছিল। এই কথায় একগাল হেসে বলল, না স্যার, সবাই তা পারে না। এক্সপ্লোসিভে বিশেষ ট্রেনিং নিয়েছি বলেই আমাকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে। এনকোয়ারি করে আমি যা বুঝেছি তা আমি আমার রিপোর্টে লিখতে পারবো না। তবে আপনি পণ্ডিত মানুষ, আপনাকে চুপি চুপি জানিয়ে যেতে পারি, আপনি বুঝবেন। তালুকদার কোনো কৌতূহল দেখালেন না। তা সত্ত্বেও প্রণব এক নিঃশ্বাসে বলে গেল, আমি নিশ্চিত ওই বুবি ট্র্যাপটা যিনি বানিয়েছেন তিনি ফিজিক্স, কেমিস্ট্রি এবং উদ্ভাবনী প্রতিভায় অদ্বিতীয়। হি ইজ এ জিনিয়াস। তালুকদারের কণ্ঠনালী শুকিয়ে ওঠে। প্রণব বলে চলে, তবে আপনার একটা কথা খাঁটি, 100% কারেক্ট। আইন কেউ নিজে হাতে নিতে পারে না, আমরা তা অ্যালাও করতে পারি না। আপনি ও বিষয়ে নিশ্চিন্ত থাকুন স্যার, আমরা শেষ পর্যন্ত তদন্ত করে দেখব। এক এক করে 21 জনকেই। 21 নয়? আজ আপনার বারে বারে এমন ভুল হচ্ছে কেন বলুন তো স্যার? এখন তো 21ই বাকি থাকলো। আপনি তো ব্ল্যাকমেলিংয়ের শিকার হননি আদেও। ফটোগুলোর অস্তিত্বই তো জানতেন না। দেয়ারফোর 22 - 1 = 21। আচ্ছা চলি স্যার, তবে যাওয়ার আগে আপনার পায়ের ধুলো একটু নিয়ে যাব। অধ্যাপক তালুকদার অনুমতি দিতে পারলেন না, আপত্তিও করতে পারলেন না। প্রস্তর মূর্তির মতো শুধু দাঁড়িয়ে রইলেন। প্রণব নিচু হয়ে ওর পদধূলি নিল, হেলমেটটা মাথায় চড়ালো, তারপর নির্গমন দ্বারের দিকে এক পা এগিয়ে আবার হঠাৎ থমকে থেমে পড়ে, আবার পেছন ফেরে। অধ্যাপক তালুকদার অত্যন্ত বুদ্ধিমান। তিনি বুঝতে পেরেছেন ওই প্রণব মজুমদার কোনো এন্ডেঞ্জার্ড স্পিসিসের দুর্লভ একটি উদাহরণ। ওই যে মুষ্টিমেয় কিছু পুলিশ অফিসার আজও টিকে আছে,
যাদের জন্য এই সর্বব্যাপী দুর্নীতির মধ্যেও মানুষ বেঁচে আছে, শান্তি শৃঙ্খলার কিছুটা আজও বজায় আছে। পার্টি ইন পাওয়ারের প্রতিবন্ধকতার প্রভাবে গুন্ডা মাস্তান দমন করতে পারে না বলে যারা নিজের হাত কামড়ায়, প্রণব সেই দুর্লভ প্রাণীর একটি দৃষ্টান্ত। প্রণব বলে, একটা কথা বলতে ভুলেই যাচ্ছিলাম, আপনি আমার একটা উপকার করবেন স্যার? বলো। আমি চলে গেলে ডক্টর সেনের বাড়িতে একটা টেলিফোন করবেন স্যার। ডক্টর অপরেশ সেন, তার মেয়ে আজ নিয়ে 5 দিন অনশনে আছে। কেউ তাকে কিছু মুখে দেওয়াতে পারেনি। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আমার কথাই বা সে শুনবে কেন? শুনবে কারণ আপনি যে তাকে ওই সঙ্গে আরও একটা খবর জানিয়ে দেবেন। শ্রীযুক্ত লালমোহন বিশ্বাস মশাই দেহ রেখেছেন। হ্যাঁ, কি বললে? লালমোহন বিশ্বাস? আগে না, আমি তো তা বলিনি। তবে কার কথা বলছো? কে মারা গেছে? শ্রীযুক্ত লালমোহন বিশ্বাস মশাই পার্টির সম্মানিত কর্মী ছিলেন তো? তালুকদার বুঝতে পারেন প্রণব অতি ধুরন্ধর গোয়েন্দা। রুদ্ধদ্বার কক্ষে তিনি মহিম হালদারকে কী ভাষায় কথা বলেছেন তা পর্যন্ত জানে। উনি জানতে চান, লালমোহন বিশ্বাস মশাই হঠাৎ কিভাবে দেহ রাখলেন প্রণব? স্যার, সেই কথাই তো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। বোমা বিস্ফোরণে, বুবি ট্র্যাপের খপ্পরে পড়ে। এমন একটা সন্দেহ ওর নিজেরও হয়েছিল। এতক্ষণে নিঃসন্দেহ হলেন। বললেন, কিন্তু এই খবরটা তো কৃষ্ণাকে যে কেউ জানাতে পারে না? বাস্তবতার বিচারে পারে, নৈতিকতার অগ্রাধিকারে পারে না। সে অধিকার যে নিজ শৌর্য অর্জন করেছেন আপনি। কি করে অমন অগ্রাধিকার আপনার হলো তা আমার কাছে জানতে চাইবেন না স্যার। সেই কথা আমরা আলোচনা করতে পারি না, প্রফেশনাল এথিক্সে বারণ। হেলমেট নাড়িয়ে আবার একটা বাও করে প্রণব বেরিয়ে যায় অন্ধকারে। প্রায় 1 মাস পরের কথা। দেবু আর কৃষ্ণা ইতিমধ্যে একদিন এসে ওকে যুগলে প্রণাম করে গেছে। দুজনেই এখন হাঁটাচলা করতে পারছে। হঠাৎ একদিন দিল্লি থেকে ডাকে একটা চিঠি পেলেন। মাদার টেরেজা স্নেহধন্য একটি অনাথ আশ্রমের মহিলা সেক্রেটারির ইংরেজিতে ছাপানো আবেদনপত্র। ওর প্রতিষ্ঠানে পিতৃপরিচয়হীন হতভাগ্যদের মানুষ করার মনুষ্যত্বের দাবি মিটিয়ে দেবার চেষ্টা হয়। ছাপানো আবেদনপত্রটা কিন্তু বুক পোস্টে আসেনি, এসেছে মুখ বন্ধ খামে, তাই পুরো ডাকটিকিট লেগেছে। ইংরেজি আবেদনপত্রের তলায় সাদা বাংলায় গোটা গোটা হরফে কে যেন লিখেছে, প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি। প্রফেসর তালুকদার প্রায়শ্চিত্তের সুযোগ পেলেন। প্রায়শ্চিত্ত? না, পাপ তিনি কিছু করেননি। প্রণব মজুমদারের ভাষায় ধরনীর পাপের ভার কিছুটা লাঘব করেছেন মাত্র। কবি সাহিত্যিক হিসাবে সমাজের প্রতি তার যা প্রতিশ্রুতি, 2-1টি কাঁটা করি দিব দূর, তারপর ছুটি নিব। বরং বলা উচিত, উপযুক্ত পাত্রে করুণা প্রদর্শনের একটা সুযোগ পেলেন মাতা আম্রপালির উদাত্ত পুকারে। দেরাজ খুলে চেক বইটা বার করে আনলেন উনি, 25,000 টাকার একটা চেক লিখতে। আপনারা শুনছিলেন নারায়ণ সান্যালের লেখা আম্রপালি উপন্যাসটি। আজকে উপন্যাসটি শেষ হলো। আশা করি উপন্যাসটি আপনাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা নতুন এসেছেন চ্যানেলে, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এর আগেও আমি আমার চ্যানেলে নারায়ণ সান্যালের উপন্যাস পাঠ করেছি। আপনারা যদি শুনতে ইচ্ছুক হন অবশ্যই শুনতে পাবেন। প্লেলিস্ট অপশান থেকে সব উপন্যাসের প্লেলিস্ট পাবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।